চারজন আছি, 1,000 টাকা দিব, যাবি? বেশি দূরে না, ওই বাড়িটায়। কথাটা শুনতে আঁচল লোকটার দিকে তাকালো। বিশাল বড় শরীরের অধিকারী, মনে হচ্ছে দানব সামনে দাঁড়িয়ে আছে। কি হলো বল, যাবি? আচ্ছা ঠিক আছে, 1500 দিব। আমি এসব করি না। তুই ভালো মেয়ে। হ্যাঁ। তাহলে এত রাতে কি হাওয়া খেতে বের হয়েছিস? আঁচল কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। লোকটা ইশারা করে তার সাথীদের ডেকে সবাই মিলে আঁচলের পিছে আসতে লাগলো। আঁচল জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু পরে জোরে বৃষ্টি নামতে শুরু করে। বাসা এখন অনেক দূর, আর বৃষ্টিতে ভিজলে যদি অসুস্থ হয়ে যায়, তবে আগামী যে কদিন সে অসুস্থ থাকবে তার বাসায় চুলা চলবে না। আজ নিয়তিও তার সঙ্গ দিচ্ছে না, দিয়েছিলই বা কবে। একটা ছাউনির নিচে এসে দাঁড়ালো সে। লোকগুলো পিছন পিছন আসলো। আঁচল হাল ছেড়ে দিছে। যদি একান্ত কিছু করার নাই থাকে, তবে তাদের কাছে হাত জোর করে বলবে তাকে যেন জানে না মারে। ছাউনির মাঝে আগে বসেছিল রাহি। অন্যদিকে আমি বৃষ্টিতে আটকা পড়ে ছাউনির মাঝে বসেছিলাম, হাতে সিগারেট নিয়ে পড়ছি, সাথে সিগারেটকেও পোড়াচ্ছি। হঠাৎ খেয়াল করলাম কিছু লোক একটা মেয়েকে ঘিরে নিয়েছে, মেয়েটাকে স্পর্শ করতে চাইছে। হঠাৎ একজন তো বলেই দিল, এমন টকবগে মাইয়া হাতছাড়া করমু কিভাবে তোরে? আমি পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরে বললাম, হ্যাঁ আমি বাইরে আছি, বৃষ্টির কারণে আটকা পড়ে আছি। তুমি কেস ফাইলটা করে রাখো, আর যদি কিছু স্বীকার করতে না চায় তবে ফোটনটা বানিয়ে বসে রাখো, আমি আসছি। কথাগুলো একটু জোরে করে বললাম। এরপর ওদের দিকে গিয়ে বললাম, আপনারা কোথায় গেছিলেন এত রাতে? সাথে আবার একটা মেয়ে। তাদের মাঝে থেকে একটা লোক বলল, রাস্তায় একা ছিল, তাই আফাকে বাসায় এগিয়ে দিচ্ছি। ও, চারজন মিলে? হ স্যার। আপনি ওনাদের চেনেন? আঁচলকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম। আঁচল কথা না বলেই ঘাড় নাড়িয়ে বলল, না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক সমাজসেবা করেছেন, আমি ওনাকে বাসায় পৌঁছে দেবো, আপনারা আসুন। লোকগুলো একজন আরেকজনের দিকে তাকাতাকি করে চলে গেল। একটু পরে বৃষ্টি থেমে গেল। আমিও ছাউনি থেকে বের হয়ে নিজের মতো হাঁটতে লাগলাম। আঁচল পেছন থেকে দৌড়ে এসে বলল, ধন্যবাদ স্যার, কেন? আমাকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, কিন্তু আপনি এত রাতে বাইরে কেন? আঁচল আর কিছু বলল না, চুপচাপ হাঁটতেই লাগলো। আঁচলকে চুপ থাকতে দেখে আমি চুপ করে হাঁটতে লাগলাম। 3 রাস্তার মোড়ে এসে আমি জিজ্ঞেস করলাম আঁচলকে, আপনি কোন রাস্তায় যাবেন? আমি ওইদিকে যাব। আচ্ছা। আপনার বাসা কত দূরে? এই তো 30 মিনিট লাগবে। আপনাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। বন্ধুর বউকে রক্ত দিয়ে আসলাম তো। আকাশের অবস্থাও ভালো না, তাতে আপনি আবার দুর্বল। সামনেই আমার বাসা, চলুন একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় যাবেন। আমি না বলবো, কিন্তু আবার টিপটিপ বৃষ্টি শুরু করলো, তাই তার সাথে তার বাসায় যেতে চাইলাম। এদিকে মাথা ঘোরাচ্ছে। একটু দূরে যেতে রাস্তায় পড়ে থাকা একটার সাথে পা লেগে সামনে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। সেদিনের মতো আমার আর কিছুই মনে নেই। পরের দিন যখন চোখ খুললাম, চোখের সামনে একটা ছোট্ট পরী আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে খিলখিল করে হাসতে শুরু করলো। জিজ্ঞেস করতে যাবো তার নাম কি, তার আগে দৌড়ে চলে গেল। মাথাটা ব্যথায় টনটন করছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে থাকলাম। হঠাৎই পাশে একটা মেলি কণ্ঠ, এখন কেমন লাগছে? মাথা তুলে তাকাই, কেমন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথায়? আপনি? গতকাল রাতে আপনি আমায়। ও আচ্ছা, ওই পিচ্চিটাকে? ওটা আমার ছোট বোন। খুবই মিষ্টি, আপনার মতোই। মাথার ব্যথা কি কমছে? একটু আছে। আপনি বিশ্রাম করুন, আমি নাস্তা নিয়ে আসছি। আঁচল চলে গেল। পিচ্চিটা দরজার ওপাশ থেকে চুপি চুপি দেখছে। আমার সাথে চোখাচোখাতে আবার পিচ্চিটা পালিয়ে গেল। চা হাতে নিয়ে একটা মেয়ে আসলো। একটু আগে যে পিচ্চিটা দৌড়ে পালালো, তার থেকে বছর 3 বড় হবে, কিন্তু মেয়েটা দেখতে খুবই মিষ্টি। ভাইয়া, আপনার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা দাও। চা দিয়ে চলে যেতে লাগলো। এ আপু, কিছু বলবেন ভাইয়া? বসো, এখানে গল্প করি। মেয়েটা আমার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। আমি চাই চমক দিতেই প্রশ্ন করলাম, তোমার নাম কি? অধরা। বাহ, সুন্দর নাম তো। চাটা কে বানিয়েছে, তুমি? আপু বানিয়েছে, আপু খুব সুন্দর চা বানায়। তোমার আপুর নাম কি? আঁচল। আপনি চা খান, আমি গিয়ে আপুকে সাহায্য করি। অধরা চলে গেল। আমিও উঠে চায়ে চমক দিতে দিতে জানালার ধারে চলে এসে দাঁড়ালাম। পুরো বাসার মধ্যে শুধুই একটা জানালার সামনে কিছুটা ফাঁকা জায়গা। কেউ একজন কথাটা বলল। আমি পেছনে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, কিন্তু পরিবেশটা সুন্দর। আপনার কাছে সুন্দর, কিন্তু আমাদের কাছে আতঙ্ক। কথাটা আমার মাথার উপর দিয়ে গেল। আতঙ্ক মানে? ছাড়ুন ওসব, আপনি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। বলুন। আপনি অনেক ভালো স্টুডেন্ট, তাই না? কেন?
টেবিলের উপর আপনার কৃতিত্ব ঝকঝক করছে। এক সময় ছিলাম। একসময় ছিলেন মানে? এখন পড়ালেখা করেন না? না, ও আচ্ছা, তো কতদূর পড়েছেন? ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। তারপর আমার বাবা মা মারা যায়। এরপর 2 বোন নিয়ে। সরি, আচ্ছা কোনো চাকরি কি পেয়েছেন? আঁচল একটু হেসে বলল, চাকরি? তাহলে আপনি কি করেন? সংসার কিভাবে চলে? কিছুক্ষণ মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো আঁচল। আপনি আমায় বলতে পারেন, যদি আপনার কোনো উপকারে আসি তাহলে নিজের মনে প্রশান্তি পাবো। আঁচলের চোখ টলমল করছে, এই বুঝে গাল বেয়ে 2 ফোঁটা হীরা ঝরে পড়ল। হঠাৎ দরজার দিকে লক্ষ্য করলো আঁচল। অধরা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? বড়দের কথা শুনতে হয় না, জানো না? যাও রান্নাঘরে যাও, গিয়ে দেখো ওগুলো ঠিক আছে কিনা। আঁচলের রাগ দেখে অধরা ভয় তাড়াতাড়ি প্রস্থান করলো। আমি খেয়াল করলাম আঁচলের কণ্ঠ ভেজা, চোখে পানি জমে আছে। আপনার যদি সমস্যা থাকে তবে আমি জোর করব না। আপনি কি জানতে চাইলেন? আমি কি করি, কিভাবে আমাদের সংসার চলে? কিন্তু আপনি যদি বলতে। আমার শরীর বিক্রির টাকা দিয়ে। কথাটা হয়তো ছোট একটা বাক্য মাত্র, কিন্তু আমার চারপাশে স্থির করে দিয়েছে নিমিষেই। আমি আর একবার আঁচলের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নিলাম। কিছুতে বিশ্বাস করতে পারছি না, আমার নিজের কানকে আজ আমার কাছে মিথ্যে মনে হচ্ছে। আঁচলে চোখের পানি গড়িয়ে পড়ছে। নিজেকে একজন দেহকর্মী হিসেবে পরিচয় দেয় যে কতটা কষ্ট, তা শুধু সেই জানে যে দেয়। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছি, আসলের দিকে তাকাচ্ছি আর দেয়ালের ছবিগুলোর দিকেও তাকাচ্ছি। ওই মেয়েটার এই মেয়েটার মধ্যে অনেক পার্থক্য। আঁচল চোখ মুছে বলল, রান্না প্রায় শেষ, প্লিজ না খেয়ে যাবেন না। আঁচল চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। আমিও ধম করে খাটে বসে ভাবতে লাগলাম, আমি যা শুনলাম তা কি সত্যি? এখন আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করলো। আবার অধরার আগমন। ভাইয়া। আমি মাথা নিচু করেছিলাম। ভাইয়া শব্দ কানে আসতে চোখ তুলে তাকালাম। ও তুমি? হ্যাঁ। কিছু বলবা? আপু কি চাকরি করে ভাইয়া, যে তাকে রোজ রাতে অফিস যেতে হয়? তুমি জেনে কি করবে? আপুর অফিসের স্যার খুব খারাপ, আপুকে খুব বকাবকি করে মনে হয়। কেন? আপু রোজ ঘরে ফিরে আব্বু আম্মুর রুমে গিয়ে কান্না করে। আমার খুব কষ্ট হয়। আমায় আপুর স্যারের কাছে নিয়ে যাবেন, আমি ওনাকে ইচ্ছে মতো বকে দিয়ে আসবো। অধরার চোখে পানি টলমল করছে। আমার আপু খুব ভালো জানেন, ও কাউকে বকা দেয় না। ওনার কি ওকে দেখে মায়া হয় না? আপু কারো বকা সহ্য করতে পারে না। আপনি ওনাকে একটু বলবেন যাতে আমার আপুকে আর না বকে। আমার খুব কষ্ট হয় আপুকে কান্না করতে দেখলে। ওই দিন আপুকে থাপ্পড় দিয়েছিল, আপুর গাল লাল হয়েছিল। আপুকে আমি বলেছিলাম যে ওই স্যারের চাকরি ছেড়ে দিতে, কিন্তু আপু বলে আর কেউ নাকি চাকরি দেয় না। আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, শুধু হাত দিয়ে অধরা চোখের পানি মুছে দিলাম। আচ্ছা আপু, তোমার আপুর স্যারকে আমি বলে দেব যাতে সে আর তোমার আপুকে না বকে। তোমার আপুকে কি বলো, ভাইয়া ডাকছে। অধরা আঁচলকে ডাকতে গেল। আমি মাথা নিচু করে বসে থাকলাম। আমায় ডাকছেন? আমি চলে যাচ্ছি। খাওয়া দাওয়া করে যান। পকেট থেকে ওয়ালেটটা বের করতে করতে বললাম, ইচ্ছে করছে না। ওয়ালেট থেকে 500 টাকা বের করে একটা ঠিকানা হাতে দিয়ে বললাম, আজ রাতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এটা আমার বাসার ঠিকানা, 3 জনেই চলে আসবেন। আঁচল আমার দিকে তাকিয়ে আছে। আমাকে সে অন্য সবার থেকে আলাদা ভাবতো, কিন্তু দেখুন স্যার, ওরা এখনো ছোট, আর আমি চাই না ওরা কখনো আমার মতো হোক। আপনাকে যেটা বলছি সেটা করবেন। বেশি কথা বলে আমার ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না। সন্ধ্যায় যেন 3 জনকে বাসায় পাই, নয়টা আপনাদের সবারই খবর আছে। আর বাকি টাকাটা বাসায় দিয়ে দেব। আঁচলের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে আমি চলে যাই। আঁচলের দুচোখ দিয়ে পানি ঝরছে। আজ বুঝি তার জন্য 2টি নিষ্পাপ বোনের জীবনেও আধার নেমে আসে। পৃথিবীতে কেউই ভালো না, সবাই দিনের আলোয় পবিত্র। দিন ফুরালেই বোঝা যায় সবার আসল চরিত্র। আমি দরজার কাছে গিয়ে পিছনে তাকে দেখলাম আঁচল মাথা নিচু করে আছে, মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম, আসতে ভুল হয় না যেন। দরজা থেকে কিছুটা দূরে এসে পিচ্ছি মেয়েটা দাঁড়িয়ে আছে। তোমার আপুর সাথে আজ আমাদের বাসায় এসো, তোমাদের দাওয়াত রইল, কেমন? আমি কথাটা বলেই আরশির মাথায় হাত বলে চলে গেলাম। আঁচল ততক্ষণে বের হয়ে আসছে। আমার কথা শুনে মনে মনে ভাবছে, সবাই ভালো মানুষের মুখোশ পরা। আর যাই হোক, আমার কারণে আমার বোনের জীবনে আধার আসতে দেব না। কিন্তু আমি কি করব? দরকার বলে তার পায়ে ধরবো, তবু আমার বোনের জীবনে আধার আসতে দেব না। ওনার যত চাহিদা সব আমায় দিয়েই পূর্ণ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। মনে মনেও এইসবই ভাবছিল। সারাটা দিন আসলে মন মরা হয়ে কেটে গেল। কি করবে সে? কিছুতেই ভেবে কোনো কুল পায় না। এখন সূর্যটাও ডুবে গেল, যাবে কি যাবে না সেই চিন্তা এখন আবার নতুন করে জায়গা করে নিল। আবার মনে মনে ভাবলো, সে তো পুলিশ, যদি না যায়, আর যদি আঁচলকে বেআইনি কাজের জন্য ধরে নিয়ে যায়,
তবে সমাজ কি বলবে সেই চিন্তাও করে না। কিন্তু তার বোনটা কি করবে, কোথায় যাবে, কি খাবে? অবশেষে সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দুই বোনকে সাথে নিয়েই রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে। দুইবার কলিং বেল বাজানোর পর আমি গিয়ে দরজা খুলে দিলাম। ও আপনারা, আসুন। কেমন আছো অধরা আরশি? অধরা বলল, ভালো, আপনি? আমি ভালোই আছি, আসো ভিতরে আসো। ভিতরে এসে অধরা আর আরশি সোফায় বসে পড়লো। আঁচল পাশে দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। টিভিটা অন করে অধরা আর আরশিকে দেখতে বললাম। আপনি আমার সাথে আসুন। আঁচলকে বললাম। আঁচল মনে মনে প্রস্তুতি নিতে লাগলো, কারণ সে জানে তার সাথে এখন কি হতে যাচ্ছে। আমি আঁচলকে নিয়ে রান্নাঘরে আসলাম। আঁচল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এখানে কেন তাকে নিয়ে আসলাম। ফ্রিজে থেকে মুরগির মাংসগুলো বের করুন। আমার কথায় আর অবাক হয়ে তাকালো আঁচল। লোকটা কি বলে? লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? কি হলো, দাঁড়িয়েছেন কেন? আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ফ্রিজ থেকে মুরগির মাংসগুলো বের করুন। কিন্তু কেন? রান্না করব। না মানে আপনি রান্না করবেন, আমি আপনাকে সাহায্য করব। খাওয়া দাওয়া করতে হবে তো। হুম। আঁচল আর কথা না বলে রান্না করতে শুরু করলো। আমিও তাকে সাহায্য করছি। আর ওদিকে অধরা আর আরশি বসে টিভি দেখছে। রান্না শেষ করে সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আঁচল খাওয়ার মাঝে আমার দিকে তাকাচ্ছে, ভাবছে লোকটা কি চাচ্ছে। তা চাও তো শারীরিক তৃপ্তি, কিন্তু সে আমাদের এভাবে আপ্যায়ন করছে কেন? নিশ্চয়ের পিছনে কোনো মতলব আছে। নাইলে লোকটাকে যতই দেখছে ততই অবাক হচ্ছি। আসলে সে কি করতে চাচ্ছে? আজকাল তো সিরিয়াল কিলারের অভাব নেই, তবে কি উনি আমাদের এভাবে খাইয়ে পরে হত্যা করবে? নানান কথা চিন্তা করলো আঁচলের মাথা। ভাত যেন তার গলা দিয়ে নামছে না, শরীরটাও হিমশীতল হয়ে আসছে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? আমার কথায় ভাবনা ছেদ পড়লো। কিছুটা চমকে উঠে বলল, আমি খাবো না, আমার খাওয়া শেষ। অধরা আরশি, কেমন লাগছে? অধরা বলল, খুবই ভালো। আপনি খুব ভালো ভাইয়া। আরশি কথা বলো না কেন? আঁচল এবার বলল, ও অপরিচিত কারোর সাথে কথা বলে না। আপনার বোনগুলো কিন্তু খুবই মিষ্টি। আঁচল আমার দিকে ছলছা চোখে তাকিয়ে আছে। হয়তো একটু পরেই ওদের জীবন শেষ হতে চলেছে। মনে মনে বোনদের কাছেও ক্ষমা চেয়ে নিল। বলল, ক্ষমা করে দিব না আমার জন্য তোদের অকালে জীবন চলে গেল। এসব মনে মনে ভাবছিল আঁচল। খাওয়া শেষ হতেই আরশি বলল। আরশির কথার সাথে তাল মিলে অধরা বলল, ওদের যখন ঘুম পেয়েছে তাহলে এই রুমটাতে শুয়ে দিন। আঁচল অধরা আর আরশিকে নিয়ে রুমে চলে গেল। আমি টিভি দেখছি। টম এন্ড জেরি কার্টুন আমার খুবই প্রিয়। প্রতিটি এপিসোড আমার মুখস্থ, তবু আমি দেখি। এক অন্যরকম আনন্দ কাজ করে। প্রায় 30 মিনিট পরে আঁচল আমার সামনে এসে দাঁড়ালো। আমি লক্ষ্য করলাম আঁচলের চোখ লাল হয়ে আছে। আপনার চোখগুলো তো লাল হলো কিভাবে? আরশির আঙুল লেগে। ও, ছাদে যাবেন? আঁচল কিছু না বলে শুধু মাথা নাড়ালো। দুজনেই ছাদে চুপচাপ দাঁড়িয়েছি। আমি একটু সামনে আর আঁচল একটু পেছনে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছি। হঠাৎই খেয়াল করলাম আঁচল এসে আমার পা চাপড়ে ধরে কান্না করছে। কি করছেন আপনি এসব? আপনার যত চাহিদা মেটানোর ইচ্ছা আমাকে দিয়ে মেটান। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনাকে প্রশান্ত দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ আমার বোনদের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। আপনি উঠুন, উঠুন বলছি। আপনি প্লিজ তাদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা, করবো না, এবার পা ছাড়ুন। আঁচল পা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি পকেটে টিস্যু বের করে এগিয়ে দিলাম আঁচলের দিকে। কান্না করলে মন ফ্রেশ থাকে, তাই বলে এত কান্না করা ঠিক না। আঁচল কিছু বললো না, টিস্যু দিয়ে চোখ মুছলো। আচ্ছা, একটা কথা বলি, আমার খুবই জানতে ইচ্ছে করছে। জি বলুন। আপনি ভেবেছিলেন আমি আপনার বোনদের সাথে শারীরিক সম্পর্ক করব? তাহলে ওদিনে আসছেন কেন? আপনি পুলিশ, যদি আমাদের কোনো ক্ষতি করবেন না। আমি পুলিশ আপনাকে কে বললো? আপনি তো গতকাল রাতেই বলেছিলেন। আঁচলের কথা শুনে আমি একটু শব্দ করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আঁচল অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি হাসছেন কেন? আমি এসব পুলিশ টুলিশ কিছুই না। ওই দিন আপনাকে বাঁচানোর জন্য উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেছি। আচ্ছা, ভালো কথা, আপনি যদি দেহকর্মী হয়ে থাকেন তাহলে কেন গতকাল তাদের থেকে পালিয়ে যেতে চাইছিলেন? তারা তো আপনাকে মোটা অঙ্কের টাকাও দিত। আঁচল মাথা নিচু করে বলল, আমি মাত্র 7 দিন হয়ে এসব নোংরা কাজের জড়িয়েছি, তাই আমার সহ্য করার ক্ষমতা এখনো হয়নি। 4টা হিংস্র খাদ্যের হাতে নিজের শরীরটা সঁপে দিব। যে কাজ আপনার এবং আপনার পরিবারের খাদ্য যোগান দেয় সে কাজকে বাজে বলছেন? বাহ। যেটা বাজে সেটাকে তো বাজেই বলবে। পৃথিবীতে বাঘ, সিংহ, ভালুক এদের থেকে হচ্ছে বড় খাদ্য পুরুষ জাতি। এটা একদিনেই বুঝতে পেরেছি। চাহিদার টানের কাছে যে তার চাহিদা মেটাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে সেটা তারা বোঝার চেষ্টাই করে না, আর সেদিকে খেয়ালও রাখে না। সে তো আর এমনি এমনি আসেনি, টাকা দিয়ে নিয়ে এসেছে। এতে সে বাঁচুক মরুক তাতে তার কি, তার টাকা উসুল হলেই হলো।
চারদিকে রাপসালয় আঁচলে চোখের পানি চকচক করছে। এই বাজে পটটা বেছে নেওয়া কি খুবই জরুরি ছিল? কেউ কি নিজের শোকে যৌনিকর্মী হয়? আপনার ভদ্র সমাজ হতে বাধ্য করে। সমাজে তো অনেক কাজই আছে, আপনি চাইলে অন্য কাজও করতে পারতেন। চেষ্টা তো আর কম করিনি, কিন্তু প্রতি ক্ষেত্রে বিছানায় যাওয়ার অফার পেতে হয়েছে। হয়তো অপমানিত হতে হয়েছে, হয়েছে হাসির পাত্র হতে। কেন জানেন? কারণ আপনার ভদ্র সমাজ গিফট অ্যান্ড টেক মেনে চলে। কিছু পেতে হলে কিছু দিতে হবে, আর সেই কিছুটা হলো প্রতিনিয়ত তাদের বিছানায় যেতে হবে। ও, একজন আমায় কি অফার করেছিল জানেন? কি? তার মাদক আসক্ত ছেলে, যে কিনা নেশা করার পর হিংস্র জানোয়ারের থেকেও হিংস্র হয়ে ওঠে মেয়েলি মাংসের স্বাদ নেওয়ার জন্য। প্রতিদিন তার বিছানায় যেতে, তার যৌনতার চাহিদা মেটাতে। আপনি কি বলেছিলেন? আমি শুধু বলেছিলাম, এসবের থেকে আমার সাথে বিয়ে দিন, আমি ওনাকে শুধরে দেব। পাল্টা উত্তর কি শুনতে হয়েছে জানেন? কি? তোমার মতো রাস্তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব? এটা ভাবলে কি হবে? তোমাকে শুধু তার চাহিদা মেটাতে বলেছি, তাকে নিয়ে স্বপ্ন দেখতে নয়। ভাবুন তাহলে আপনার সমাজ কতটা ভালো। বাবা তার ছেলের যৌনতার জন্য একটা মেয়ের বয়সী মেয়েকে তার বিছানায় পাঠাতে একবারও ভাবে না। ভাবুন দারিদ্র ঘরের মেয়েদের সমাজে কোনো চোখ দেখা যায়? ভাবুন দারিদ্র ঘরের মেয়েদের কোন চোখে দেখা হয় সমাজে? তবুও তো আপনার চরিত্রে যৌনকর্মী ছাপটা উঠতো না। তাহলে আপনার সমাজ। আচ্ছা, আপনি তখন থেকে আপনার এই সমাজ বলছেন কেন? এই সমাজটা আপনার না? না, আমি সেই অন্ধকার নোংরা বাজে সমাজের, যে সমাজের নাম শুনলেও আপনারা থুতু ফেলেন, আবার রাতের আধারে চোরের মতো সেই সমাজে হারিয়ে যান। চলুন ওখানটায় বসি। আমি আর আঁচলকে একটা দালানে হেলান দিয়ে বসলাম। বাবা মার মৃত্যুর পর জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে কিছুদিন চলি। এরপর থেকে শুরু হয় জীবনযুদ্ধ। অনেকবার চেয়েছিলাম সুসাইড করতে, কিন্তু পারিনি। ছোট ভাই বোন দুটোর মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমি মরে গেলে হয়তো ওদের রাস্তায় আসতে হবে, কিন্তু আমি চাই না। আমি ঝড় সামলে নিয়ে তাদের ছাতা হব বাকিটা জীবন। আমি কিছু বলছি না, শুধু ভাবছি মেয়েটা কতটা চাপে পড়ে আছে এই অবস্থায়। পৃথিবীতে যার মা বাবা নেই, পৃথিবীটা সত্যি তার কাছে মৃত্যু যন্ত্রণার মতো ভয়ঙ্কর, যেখানে কেউ কাউকে এক ফোঁটা জায়গা ছেড়ে দেয় না। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। বেশ কিছু সময় হঠাৎ আমার কাঁধে কিছু একটা পড়লো মনে হলো। আঁচল ঘুমিয়ে পড়েছে, সে আমার কাছে মাথা হেলিয়ে দিয়েছে। আমি আঁচলের দিকে কিছুটা সরে আসলাম, যাতে আসলে কষ্ট না হয়। আঁচল বারবার হিংস্র শব্দটা ব্যবহার করছিল। ওর মানে কি আমরা পুরুষ জাতি সত্যি নিজের চাহিদা পূরণে হিংস্র পশুনে আচরণ করি? হয়তোবা। আমি আঁচলের দিকে তাকালাম, চোখের পাতা এখনো পানি জমে আছে। আলতো করে পানিগুলো মুছে দিয়ে আঁচলকে কোলে নিয়ে নিচে আসলাম। অধরা আর আরশির পাশে শুয়ে দিয়ে আমি অন্য রুমে চলে গেলাম। আঁচল, অধরা, আরশি আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারিনি। সময় ঠিক কয়টা মনে নেই, তবে খুব বেশি সকাল হয়নি এটা ঠিক। চোখে সূর্যের আলো পড়ায় ঘুম ভেঙে গেল আমার। চোখ খোলার চেষ্টা করছি, কিন্তু চোখ খুলছে না। হাত দিয়ে চোখ মুছে এবার চোখগুলো খুললাম। আঁচল জানালার পর্দাটা সরিয়ে দিয়েছে, তাই আলো এসে সরাসরি চোখে পড়েছে। আপনি রুমে আসলেন কিভাবে? দরজা তো খোলাই ছিল। ও আচ্ছা, কটা বাজে? 10:30। আমাকে অফিস যেতে হবে তাড়াতাড়ি। আজ নাকি একটা মিটিং আছে খুবই গুরুত্বপূর্ণ, আমার সিগনেচার লাগবে। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমকে ফ্রেশ হয়ে আসি। ইতিমধ্যে আঁচল আমার জন্য খাবার গরম করতে রান্না করে চলে আসতে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ সময় লাগবে না, খাবার গরম হয়ে গেছে প্রায়। সময় নেই, এসে খাবো। আর হ্যাঁ, সব কিছু ফ্রিজে আছে, তাড়াতাড়ি রান্না করেন। আপনার সকালে খাবারটা খেয়ে নেন, আমি একটু পরে আসছি। আমি আর কিছু না বলে চলে গেলাম। আঁচল পিছনে থেকে ডাকলো, কিন্তু আমি সে কথায় কান দিলাম না। অফিসে গিয়ে অফিসের কাজ শেষ করলাম। এরপর ওই দিন যে বন্ধুর বুকে রক্ত দিয়েছিলাম তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। এখন প্রায় রাত 9টা। কলিং বেল বাজার সাথে সাথে আঁচল দরজাটা খুলে দিল। মনে হয় দরজায় দাঁড়িয়েছিল, আমি কখন আসবো সে অপেক্ষা করছিল। আপনারা চলে যাননি? না মানে? আচ্ছা আসুন। ভেতরে এসে ওদেরকে জিজ্ঞেস করলাম, খাওয়া দাওয়া করেছো রাতে? হ্যাঁ ভাইয়া। আর শিখেছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়ছে, শুধু আপু খায়নি। আমি ঘাড় বাঁকা করে আঁচলের দিকে তাকালাম। চোখাচোখ হতে আঁচল মাথা নিচু করলো। তুমি ঘুমাবে না? হ্যাঁ। যাও শুয়ে পড়ো। আঁচলের দিকে তাকিয়ে বললাম, ওকে ঘুম পাড়িয়ে দিন। আঁচল অতটাকে নিয়ে রুমে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হলাম।
এরপর বাইরে এসে সোফায় বসে টিভি দেখতে শুরু করলাম। একটু পরে আঁচল এসে দাঁড়ালো। অধরা ঘুমিয়েছে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? হুম। আপনি পারবেন এত তাড়াতাড়ি ঘুমোতে? ঘাড় নাড়িয়ে না বলল আঁচল। ছোটবেলাটা আসলে অনেক সুন্দর, চিন্তা নেই। তাই জন্য বিছানায় গায়েলে দিতে রাজ্যের ঘুম এসে চোখে বাসা বাঁধে। হুম। চলুন খাওয়া দাওয়া করি। আঁচলকে নিয়ে খেতে আসলাম। চুপচাপ খাওয়া শেষ করে আমি নিজের প্লেটটা পরিষ্কার করে ছাদে চলে আসলাম। আঁচলের খাওয়া তখনও বাকি। আমি চাঁদের দিকে তাকিয়ে ভাবছি, যদি চাঁদে যেতে পারতাম তাহলে আর কোনোদিন পৃথিবীতে আসতাম না। এসব বড় বড় দাঁড়ান ভালো লাগে না, কেমন যেন মানুষের মনগুলো ইট পাথরের মতো কঠিন হয়ে গেছে। পিছন থেকে হুট করে কথা শোনা গেল, আমরা চলে জানি তার জন্য রাগ করেছেন তাই না? আসলের কথা আমি পেছনে ঘুরলাম, মুচকি বললাম, আমি চাইতাম যাতে আপনারা না যান। কেন? আচ্ছা সেটা আমি পরে বলছি, আগে আপনি বলুন আপনি কেন যাননি? আপনার কাছে যে জন্য টাকা নিয়েছি সে কাজটাই তো শেষ করিনি, তাই। কারণ আমি বাজে হতে পারি, চিটার না। ও আচ্ছা, আপনি চাইলে চলে যেতে পারতেন। আমি বলবো আপনি কেন চাইতেন যেন আমরা না যাই? আসলের কথাটা শুনে খুবই উৎসাহিত হলাম। হাসি হাসি মুখে বললাম, তাই বলুন শুনি। আপনার চাহিদা পূরণ হয়নি, আপনি কি আপনার টাকা পানিতে ফেলবেন নাকি? তাই জন্য। আসলের কথায় আমার মনের কোথাও যেন একটা বড় জখমের সৃষ্টি হলো। হাসি মুখটা নিমিশে ফ্যাকাশ হয়ে গেল। আমি আবার ফিরে আকাশের দিকে তাকালাম। আমি মনে মনে ভাবছি, পৃথিবীর সবাই কি চাহিদার জন্যই অন্যকে কাছে টানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। তবে জীবন যাকে যেভাবে শিখেছে সে সেভাবে সবাইকে বিচার করবে, এটাই স্বাভাবিক। আপনার কি মনে হয় পৃথিবীর সবাই এক? আগে মনে হতো না, তবে এখন মনে হয়। সরি, মনে হয় না, মনে করতে বাধ্য হয়। কেন? কারণ গত কিছুদিনে যাদের দেখেছি তারা সবই একই ছিল। পৃথিবীতে 750 কোটি মানুষ, আপনি 700 জনের সাথেও মিশেননি, তবে আপনি কি করে বলেন সবাই এক? সবার চোখে ঠিকই লালসা দেখা যায়। তাই? আচ্ছা আমার চোখে আপনি দেখুন তো, কি দেখতে পাচ্ছেন? কথাটা বলে আঁচলের দিকে তাকালাম। এই প্রথম কেউ আঁচলকে তার চোখের দিকে তাকাতে বলল। আঁচল অনেকবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই আমার চোখের দিকে তাকাতে পারলো না। কোন এক অজানা কারণে বারবার তার চোখ নিচে চলে আসতো। কি হলো, তাকান। আমি পারবো না। আসলে আপনি যে সব পুরুষকে এক ভাবেন এটা আপনার দোষ না, সমাজ আপনাকে এটা ভাবতে বাধ্য করেছে। কিন্তু সব পুরুষ এক এটা আপনার ভাবা উচিত না, কারণ আপনার বাবা একজন পুরুষ। তবে কি সেও? না, আমার বাবা খুবই ভালো ছিলেন। তেমনি প্রতিটি পুরুষ কারো না কারো বাবা, আর সে কিন্তু তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে সমস্যা হচ্ছে নিজের সন্তানকে যেভাবে দেখেন তারা অন্যের সন্তানকে সেভাবে বিচার করেন না। আমি আঁচলে থেকে কিছুটা দূর ছিলাম। আঁচলে খুব কাছে এসে বললাম, পুরুষত্ব কি জানেন? যারা রাতের আধারে অন্ধগলি থেকে লগ্নতে মেতে ওঠে নিজেদের, তাদের মাঝে কোনো পুরুষত্ব নেই। তার নাম মাত্র পুরুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কাপুরুষ। আর আমি এখানে আপনাকে কোনো শারীরিক সম্পর্ক করার জন্য নিয়ে আসিনি, আর আপনার বন্ধুত্ব অবশ্যই না, যার জন্য আপনি শুধু শুধু পায়ে ধরছেন। তাহলে আপনি আমাদের এখানে কেন এসেছিলেন? আপনাকে প্রশান্তি দিতে। মিথ্যার আশ্রয় নিয়ে? হ্যাঁ, কারণ আপনার সাথে যতটুকু সময় কাটিয়েছি তাতে মনে হয়েছিল সত্যি বলে আপনি আসতেন না। একটা প্রবাদ আছে, মিথ্যে বলে সাময়িক প্রশান্তি দেওয়ার থেকে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। এটা আপনি জানেন কি? হ্যাঁ, তবে মানি না। কেন? কারণ যে উক্তিটা দিয়েছে সে কখনো কোনোদিন বাস্তবে জীবনের মুখোমুখি হয়নি। মানে? বাস্তব জীবনের সুখ শান্তি এসব ক্ষণস্থায়ী, এ আছে এ নেই। যদি আমার একটা মিথ্যার জন্য কাউকে ক্ষণিকের জন্য সুখ মিলে তবে সেটা আমার বড় পাওয়া, কারণ জীবন তাকে সবসময় কাঁদাবে। আমার একটা মিথ্যার জন্য যদি সে একটু সময় কান্না ভুলে আসে তবে সেটা আমার জন্য কতটা আনন্দের সেটা পরিমাপ করা যাবে না। তাও কাউকে সত্যি বলে কাঁদানোর থেকে মিথ্যে বলে সাময়িক প্রশান্তি দাও, তবে সেটাই করা উচিত, কারণ দুঃখ তো সারা জীবন পিছনে লেগেই থাকবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন? মানে? আজ যে আপনি অফিসে গেলেন, সেটা কি অফিস? সেটা কাল বলবো। আচ্ছা কেউ যদি আপনাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয় তবে আপনি কি করবেন? জানেন না? তবে এটা কখনো হবার নয়। কেউ নয়, আপনাকে স্বাভাবিকভাবেই বাঁচতে হবে, কারণ আপনার ছোট 2 বোন আছে। আপনার প্রভাব আপনার বোনের উপর পড়বেই। ওরা বড় হচ্ছে, তখন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, তখন আপনি কি বলবেন? আসল কখনো এই কথাটা ভাবেনি যে ভবিষ্যতে কি হবে। আসলেই তো আজ নয় কাল জিজ্ঞেস করবে, তখন তাদের কি জবাব দেবে এটাই ভাবলো। তখন যদি তারা আসলে আসল পরিচয় পেয়ে তাকে ছেড়ে চলে যায়। এসব ভেবে আসলে চোখে পানি চলে আসলো। কান্না করলে সব সমস্যার সমাধান হয় না। নিয়তি প্রকৃত প্রদন্ত সমস্যা হচ্ছে নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হয়। আপনার কিছুই করার নেই। আমি গতকাল তো অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি।
কি সিদ্ধান্ত? আমি আপনাকে আবার নতুন করে বাঁচার পথ দেখাবো, নতুন করে সবকিছু শুরু করার সুযোগ করে দেব। কিভাবে? আমি আপনাকে বিয়ে করব। আমার এই কথাটা শুনে খুবই হাসি পেল আঁচলের। দয়া দেখাচ্ছেন? দয়া না, আমি শুধু আপনাকে একটা সুযোগ দিতে যাচ্ছি। ওই একই হলো। কিভাবে? আপনি কেন একটা যৌনকর্মীকে বিয়ে করবেন, যার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই? যৌনকর্মী কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু দেখতে, কিন্তু সমাজের মানুষ হিসেবে গণ্য হয় না। আপনি দয়া করে আপনার মজা করা বাদ দিন। আমায় দেখে বা আমার কথা শুনে কি আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? আঁচল কিছু বলছে না, সে ভেবেই পাচ্ছে না তার এখন কি বলা উচিত, তাই সে চলে যেতে লাগলো। একজন যৌনকর্মীকে কিভাবে আপনি বিয়ের প্রস্তাব দেন, যেখানে সবাই যাকে চাহিদা মেটানোর মেশিন মনে করে, আর যার স্থান সমাজের সবথেকে নিম্ন স্থানে? থেমে গিয়ে আঁচল কথাটা বলল, আপনার মাঝে হয়তো আমি এমন কিছু খুঁজে পেয়েছি যেটা অন্য কারো মাঝে পাইনি। আঁচল এবার হাসলো। যাকে টাকা দিলে তার সব কিছু পাওয়া যায়, তার মাঝে আপনি আবার কি খুঁজে পেলেন? আরে না, কিছু জিনিস যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, আর আপনাকে আমার সত্যি ভালো লেগেছে। ভালো লাগতেই পারে, কারণ সবাই তার লালসার কাছে হাত বাঁধা। আপনিও নিশ্চয় তার ব্যতিক্রম নন, কিন্তু সেই জন্যে কেউ কি একজন যৌনকর্মীকে বিয়ের প্রস্তাব দেয়? এই তো আমি দিয়েছি। কিন্তু কেন? কারণ একটাই, আমি জেনে শুনে পতিতালয়ের বেশি ব্যবহৃত পতিতাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু না জেনে কোনো বোরখালিকে নয়। আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি একজনকে জীবনসঙ্গী করে নেব, অবশ্যই তার সম্পর্কে আমার জানা থাকতে হবে। সে যদি পতিতাও হয় সেটাও, কিন্তু না জেনে কোনো হুজুরনিকে আমি বিয়ে করব না। কারণ ভবিষ্যতে যদি কেউ আমায় বলে তোমার বউ এমন ছিল, তার সেটা যদি আমার আগে না জানি, তবে আমার খুব খারাপ লাগবে। এমনও হতে পারে সেই কারণে সংসারে ফাটল ধরলো, কিন্তু সেই বিষয়টা যদি আগে থেকে আমার জানা থাকে, তবে আমি বলতে পারবো আমি সব জেনেই বিয়ে করেছি। সুতরাং আমার কাছে এসব কথা বলতে আসবেন না, তাই জন্য আমি কথাটা বলেছি। কিন্তু সমাজ কি বলবে? সমাজ যেটা বলার সেটা বলবে, তাতে আমার কি? আমি কি সবাইকে বলে বেড়াবো যে আমার বউ পতিতে ছিল? আঁচল কিছু বলছে না, আবার পিছন ফিরে হাঁটা শুরু করলো। পিছন থেকে বললাম, শুধু আপনার জন্য বলিনি, আপনার বোনদের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, তাই আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের কথা ভাববেন আশা করি। আসল কথাটা শুনলো, কিন্তু না দাঁড়িয়ে চলে গেল। আমি ছাদে আর থাকলাম না, আমি নিচে চলে গেলাম। রুমে শুয়ে শুয়ে ফোনে গেমস অফ থ্রোনস দেখছি। সিরিজটা সত্যি খুব ভালো, যদিও বাটে ছোটদের জন্য নয়, আবার অনেকে বুঝতে পারবে না, তবুও যারা বুঝবে তারা এই সিরিজটা প্রেমে ভরে যাবে। একটু পরেই ঘুম এসে দু চোখের পাতায় ভারী করে দিল। ফোনটা বুকের উপর রেখে চোখ বুঝলাম। হঠাৎ আমি খেয়াল করলাম কে আমার বুকের উপর থেকে ফোনটা সরিয়ে নিল, গায়ে কাঁথা জড়িয়ে দিল। আমার চোখে ঘুমের আবেশ এতটাই ছিল যে আমি চোখ খুলতে পারছি না। এরপর যখন আমার কপালে কোমল দুটি ঠোঁটের স্পর্শ পড়ল, তখন আমার চোখ থেকে নিমিশে ঘুম রাজ্যে চলে গেল। এই স্পর্শটা যেন আমার কাছে একেবারে অজানা, একদম অপরিচিত। পুরো শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে। আমি চোখ খুললাম, পেছন থেকে দেখলাম কে চলে যাচ্ছে। কে? আঁচল পিছনে ফিরে তাকালো। ও আপনি? আঁচল নিচু স্বরে বলল, এত রাতে আমার রুমে কেন? কোনো জরুরি কিছু? না। আমি জিজ্ঞেস করতেছিলাম আপনি কি আমার কপালে, কিন্তু লজ্জার একটা টানে বলতে পারলাম না। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না মানে আপনি কি? হ্যাঁ, আমি আপনার কপালে চুমু দিয়েছি। কেন? আমি পতিত হওয়ার পরেও যে মানুষটা আমাকে বিয়ে করতে চায়, তার কপালে চুমু দেওয়ার যোগ্যতা হয়তো বা আমার নেই, তবুও কেন জানি নিজেকে সামলে রাখতে পারিনি। সরি। আমি আপনার এই স্পর্শটার সাথে একেবারে অপরিচিত, কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে মনের মাঝে। এরপর আঁচল আর কিছু বলল না। এতক্ষণে আমি উঠে বসে পড়েছি। চুপচাপ এসে আঁচলও আমার পাশে বসলো। আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? হুম। আমি জানি না আমার কপালে কি আছে, তবে আপনি যদি আমার বোনদের দায়িত্ব নেন, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। অবশ্যই না করে দিতাম। কেন? কারণ আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমি কখনোই চাই না আমার জন্য কোনো ভালো মানুষের জীবন নষ্ট হোক। তাহলে আপনি আপনার বোনের জন্য বিয়েটা করছেন? অনেকটা তাই। ও আচ্ছা, তো আপনি চাইলে আমি কালই আপনাকে বিয়ে করব। আপনার কোনো আত্মীয়কে দাওয়াত করতে হবে? পৃথিবীতে আমার কোনো আত্মীয় নেই, আপনার যা ইচ্ছে করুন। আপনি বলবেন না তো? কি? আমার বোনদের দায়িত্ব নেবেন কি না? আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। আসলে সে শুয়ে ভাবছে, লোকটা যেমনই হোক না কেন, যদি আমার বোনদের যথাযথ দায়িত্ব পালন করে, তবে তার জন্য আমি নিজের জীবন দিতে একবারের জন্য ভাববো না। অন্য মেয়েরা বিয়ের কথা পাকা হলে ভাবতে থাকে বিয়ের পর কি করবে, কিন্তু আসল ভয় পাচ্ছে সত্যি কি তাকে কেউ বিয়ে করছে আগামীকাল। এদিকে আমি আমার সব বন্ধুকে ফোন দিয়ে বললাম
সব কিছু ম্যানেজ করে ফেলতে। আগামীকাল আমাদের বিয়ে। আজ আঁচল আর আমার বিয়ে। আঁচল শুধু একটা কথাই ভাবছে, এটা কি সত্যি নাকি তার স্বপ্ন। তার কিছুতে বিশ্বাস হচ্ছে না যে আজ তার বিয়ে। সারাদিন কিভাবে যেন কেটে গেল। এখন রাত প্রায় 10টা। আঁচল ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। তখনও তার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সত্যি কি তার বিয়ে হয়ে গেল। হঠাৎ তার মনে পড়লো অধরা আর আশির কথা। রুম থেকে মাথা বের করে উকি দিয়ে দেখে আমি আরশি আর অধরাকে নিয়ে আমার সকল বন্ধুদেরকে বিদায় জানাচ্ছি। আঁচল আবার এসে বসে পড়লো। একটু পরে আমি অধরা আর আশিকে নিয়ে নিজের রুমে গেলাম। আরশি আর অধরা কি এখানে ঘুমাবে নাকি অন্য রুমে? আমার কথা শুনে আঁচল আমার দিকে তাকালো। আঁচলের এখন কি বলা উচিত সে সত্যিই জানে না। আঁচলকে চুপ থাকতে দেখে আমি বললাম, তোমরা কি এখানে ঘুমাবে? আরশি বলল, আমি আপুর সাথে ঘুমাবো। আঁচল কিছুই বলছে না। আরশি আর অধরাকে কাছে রেখে নেওয়ার সাহসও পাচ্ছে না। হঠাৎ বললাম, একপাশে সরে বসুন, ওরা ঘুমোবে। আঁচল একপাশে সরে বসলো। অধরা আর আরশি শুয়ে পড়েছে। আঁচল শুধু অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। নিজের বাসরাতে সে তার বন্ধুর প্রতি এত ভালোবাসা দেখালো, সেটা যদি সবসময় থাকে তবে তার জীবনে আমার কাছে আর কিছুই চাওয়ার থাকবে না। এটাই মনে মনে ভাবছিল আঁচল। আপনি এদের ঘুম পাড়িয়ে দিন, আমি ড্রয়িং রুমে আছি। আমি ড্রয়িং রুমে এসে টিভি অন করলাম। একটু পরে রুম থেকে মাথা বের করে আঁচল ডাকলো, আসুন, ওরা ঘুমিয়ে গেছে। আমি টিভি বন্ধ করে চলে আসলাম। আঁচল আমার পাশে দাঁড়িয়েছে আর আমি আরশি আর অধরার দিকে তাকিয়েছি। এই বিছানায় তো 4 জনের জায়গা হবে না। হুম। এখন কি করব? আঁচল কোনো কথা বলল না। ছাদে যাবেন? এখানে কথা বললে ওরা জেগে যাবে। আঁচলকে অবাক করে দিয়ে আমি আঁচলকে কোলে তুলে নিলাম। আঁচল এটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। ছাদে এসে নামিয়ে দিলাম। আমি আজই প্রথম আঁচলকে লজ্জা পেতে দেখলাম। নয়তো এতদিন শুধু লজ্জা লোকে নিজেকে বেহায়া প্রমাণ করতে ব্যস্ত ছিল। লজ্জায় আঁচলের গালে হালকা লাল বরণ পড়ে গেছে, যেটা আমাকে নিমেষে মুগ্ধ করে দিচ্ছে। আপনি লজ্জা পেলে আপনাকে ভালো দেখায়, সেটা আপনি জানেন কি? উফ, কেন? আপনি কি সবসময় লুকিয়ে রাখতে চেষ্টা করেন? জানি না। আপনি যে একজন যৌনকর্মীকে বিয়ে করলেন, সবাই জানতে পারলে আপনার লজ্জা করবে না? না তো। কেন? লজ্জা হচ্ছে নারী ভূষণ। সেটা যদি আমি পাই তবে নারী আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? এর মানে আপনি লজ্জা পান না? না, কারণ আমি সেই কাজটা করি যেটা আমার ভালো লাগে। বুঝলাম না ঠিক আপনার কথাটা। আমি কোনো কাজ করার আগে বা পরে আমি নিজেকে জিজ্ঞেস করি। নিজের কাজ নিয়ে নিজের সমালোচনায় মেতে উঠি। যদি এতে আমার মন থেকে কোনো অনুতাপ বা অনুশোচনা না আসে তবে সেই কাজটা নিঃসন্দেহে করি। আর এমন কখনো করিনি যে আমার কাজে নিজের কাজে বা আমার হৃদয় কেঁপে ওঠে। আর লজ্জা তো সেই পুরুষই পায় যে জানে যে সে কাজটা করেছে সেটা সঠিক নয়। আমি তো সঠিক কাজটাই করেছি, তবে লজ্জা পেতে হবে কেন? একটা কথা জিজ্ঞেস করি। বলুন। বিয়েতে তো অনেকেই আসলো, সবাই আপনার বন্ধু? আপনার বাবা মা? ওনারাও ছিল তো। কই, দেখলাম না তো। আমি আকাশের দিকে আঙ্গুল তুলে তাকিয়ে দিলাম। ওই যে ওখানে। মানে? মানুষ যখন সবার কাছে প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তাকে নিজের কাছে প্রিয় করে নিজের কাছে ডেকে নেন, যেমন আব্বু আম্মুকে নিয়ে নিয়েছে। আঁচল আর কিছু বলতে পারলো না। আঁচল শেষ তার বাবাকে কান্না করতে দেখেছিল যখন সে ক্লাস 9-এ। এরপর আজ আমাকে কান্না করতে দেখছি সে। আঁচল কাঁপা কাঁপা হাতে আমার চোখ মুছে দিতেই যে আমার গালে স্পর্শ করলো, আবার আমার শরীরটা কাটা দিয়ে উঠলো। কাঁদবেন না, জানেন না ছেলেদের কাঁদতে নেই। আঁচলের কথা শুনে আমি আঁচলের হাত ধরে নামিয়ে দিলাম। কেন ছেলেদের কাঁদতে নেই? কেন? ছেলেদের কান্না মানায় না। কেন? ছেলেদের কি মন নেই? ছেলেদের কি আবেগ অনুভূতি নেই? মেয়েদের থেকে ছেলেদের আবেগ অনুভূতিটা একটু বেশি, কিন্তু তারা কখনো প্রকাশ করতে পারে না। পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা প্রকাশ করতে পারে না। সমাজে যখন একটা নারী কান্না করে তখন তাকে নিয়ে কোনো মজা করা হয় না, কিন্তু একজন পুরুষ কান্না করলে তাকে নিয়ে মজা করা হয়, তামাশা করা হয়। দেখো ছেলেটা মেয়েদের মতো কান্না করছে, কেন ছেলেদের কষ্ট হয় না? যেখানে নারী কান্না করলে সহানুভূতি দেখানো হয়, সেখানে পুরুষ কান্না করলে তামাশা। কিন্তু নারীরা অল্পতে কান্না করে, পুরুষ তখনই কান্না করে যখন তার পিঠ দেয়ালে টিকে যায়, তবুও সে কোনো সহানুভূতি পায় না। জানেন, বর্তমানে দেশে প্রতিদিন করে 28 জন সুইসাইড করছে, যার মধ্যে 75% পুরুষ। এর কারণ শুধু একটাই, নারীরা কান্না করে নিজের মনটাকে হালকা করতে পারে, কিন্তু পুরুষ সেটা পারে না। কান্না লুকিয়ে হাসতে থাকা যে কতটা কষ্ট সেটা খুব কম সংখ্যক নারী জানে, কিন্তু প্রতিটা পুরুষ প্রতিনিয়ত এই কাজটাই করে। যখন সে নিজের মাঝে নিজেই দমড়ে মুচড়ে যায় তখন সে বাধ্য হয়ে নিজের জীবন থেকে নিজেই নিজেকে মুক্তি দেয়। প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো এক সময় একবার হলেও নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে অনেকেই ফিরে আসতে পারে, আবার অনেকে মৃত্যুকে কাছেও টেনে নেয়। কিন্তু সুসাইড তো কখনো কোনো সমাধান হতে পারে না, তাই না? চোখের পানি এখনো শুকায়নি, তবু আসলের কথা এসে দিলাম। আপনি এই কথা বলছেন
আপনি নিজে সুইসাইড করে সিদ্ধান্ত নিয়েছিলেন। আঁচল আর কিছু বলল না। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জীবন, সেটা মানুষ কিভাবে নিজের হাতে শেষ করে দেয়। আজ খারাপ হচ্ছে, কিন্তু আগামীকাল সূর্য তো উঠতেও পারে। সারাদিন বৃষ্টি ঝড় হওয়ার কারণে যখন সবাই ভাবে আগামীকাল সূর্যের দেখা পাওয়া যায়, সেখানে বিকেলেই আবার শরীর পোড়ানো রোদে দেখা মিলে। আজ হয়তো আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছে, কিন্তু তাই জন্য এটা নয় যে সারা জীবন এরকম থাকবে। আমাদের বাবা মা যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন, তারা আমাদের ভালোবেসে কত কিছুই করে, তবে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কতটা ভালোবাসতে পারেন একবার কল্পনা করা দরকার। তাই আপনাকে শুধু একটা কথাই বলবো, পরবর্তী জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনো সুইসাইড করে সিদ্ধান্ত নেবেন না। আপনি সব কিছু এত সহজভাবে কিভাবে নেন? কারণ জীবন আমার সহজভাবে সব কিছু নিলে জীবন সহজ হয়ে যাবে, আর কঠিন করে নিলে জীবন কঠিন হয়ে যাবে। তাই কি দরকার জীবন কঠিন করার? ঘুমাবেন না? আপনি কি ঘুমিয়ে পড়ুন, ওখানে তো 4 জনের জায়গা হবে না, আমি না হয় অন্য রুমে গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা। আঁচল চলে গেল। একটু পর আমি চলে আসলাম। একবার রুমের দিকে উকি দিয়ে দেখলাম আঁচল চোখ বুজেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের রুমে চলে আসলাম। কি যেন একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতে সামনে আঁচলকে দেখতে পেলাম। আঁচল তো কাল ওই রুমে ঘুমিয়েছিল, হয়তো রাতে আসছে। জানালার পর্দার ফাঁক দিয়ে আবছালয় আভা আসছে। মেয়েটা গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি কাঁথাটা আঁচলের গায়ে মুড়িয়ে দিয়ে ছাদে চলে আসলাম। কখনো 10টার আগে ওঠা হয় না। আজ যখন এত সকালে ঘুম ভেঙে গেল, তাই সকালের মনোরম আবহাওয়াটা হাতছাড়া করতে চাইলাম না। ছাদে এসে 2 হাত মিলে দাঁড়ালাম, মুক্ত বিহঙ্গ। যদি উঠতে পারতাম, তবে এক পলকে এই মৃত শহরের এ পাশ থেকে অন্য পাশে ছুঁয়ে আসতাম। অনেকদিন বুক ডাউন দেওয়া হয় না, আজ দেখি কয়টা দিতে পারি। কিন্তু না, 3 বার দেওয়ার পর ওখানেই শুয়ে পড়লাম। এগুলো প্রতিদিন অনুশীলনের ব্যাপার, হঠাৎ হবে না। আপনার চা। কথাটা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। পিছনে তাকে দেখি আঁচল চা হাতে দাঁড়িয়েছে। আপনি কখন উঠলেন? যখন আপনি উঠেছেন। ও, সকালে পরিবেশটা সুন্দর না? চলো না হেঁটে আসি একটু। আমি কথাটা বলে আঁচলের মুখের দিকে তাকিয়েছি তার অভয় পাওয়ার জন্য। আঁচল মুচকে এসে বলল, আচ্ছা চলুন। ব্যস্ত শহর ঘুমের কোলে, রাস্তায় কুকুরটিও তার পরিবার নিয়ে করে শুয়ে আছে। মাঝে মাঝে 2-1 জন মানুষের দেখা মিলেছে। তারা হয়তো তাদের মতো হঠাৎ ভোরের সাথী, নয়তো বহুমুখী রোগ গ্রহণকারী। শেষ কলেজ জীবন এভাবে ভোরের রাস্তা দিয়ে হেঁটেছি। আমি কথাটা বলে আঁচলের দিকে তাকালাম। এরপর আর কখনো হাঁটেননি? না, কলেজ জীবন একটা মেয়ের পিছন পিছন আসতাম, তাই ভোরে উঠে তার পিছু নিতাম। তখন সে প্রাইভেটে যেত। কথাটা শুনে আঁচলে কেমন যেন একটু খারাপ লাগছে। আমি কেন অন্য মেয়ের পিছনে পিছনে যাব? আসলে মেয়ে জাতি, দুঃখিত, মেয়ে জাতি না, ভালোবাসা জিনিসটাই এমন, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে তাকে অন্য কারোর সাথে সহ্য করা অসম্ভব। সেটা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। অনিশ্চিত শর্তেও আঁচল জিজ্ঞেস করলো, মেয়েটার সাথে প্রেমও হয়ে যায়? ওটা ছিল আমার জীবনের প্রথম আর শেষ প্রেম। এরপর তো আপনাকে বিয়ে করলাম। ছাড়াছাড়ি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম কখনো ওটা ভেবে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবা না, যে তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। ততদিন পর্যন্ত ভালোবাসবা যতদিন তোমার মনে আমার জন্য ভালোবাসা থাকবে। আর যদি কখনো তোমার জীবনে অন্য কেউ আসে, তবে তুমি প্রথম আমায় জানাবে। তারপর একদিন সে বলল তার আমার সাথে থাকা সম্ভব নয়, সে অন্য কাউকে ভালোবাসে। আপনি তাকে আটকাননি? না। কেন? কারণ জোর করে আটকালে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি ব্যর্থ ছিলাম, তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিতে পারিনি। তাই জন্য হয়তো সে অন্য কারো ভালোবাসার মায়া জড়িয়েছে। ও, তবে সে আমায় ছেড়ে গেছে, এটাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু সে টাকার জন্য আমায় ছেড়ে গেছে, এটাতে আমার খুব কষ্ট হয়। সে যদি ভালোবাসার জন্য আমায় ছেড়ে যেত, তবে আমি হাসি মুখে তাকে আজও স্মরণ করতাম। ও, তাহলে এটা আপনার প্রাক্তনের প্রতিযোগিতা? অভিযোগ না, এটা অভিমান বলতে পারেন। ভালোবাসা অভিযোগ বলতে কিচ্ছু হয় না, যা হয় সেটা অভিমান আর অনুভব। আর যদি অভিযোগ থাকে, তবে সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন? প্রিয় মানুষটার উপর তো অভিযোগ থাকতেই পারে। না, পারে না। অভিযোগ কেবল অপরাধীর উপরেই থাকে। আচ্ছা, আমার কথা বাদ দিন, আপনার স্বপ্ন কি? আমার কোনো স্বপ্ন নেই, তবে যদি কখনো সুযোগ পাই তাহলে পতিতাদের জন্য কিছু করার চেষ্টা করব, যাদেরকে সমাজ পতিতা হতে বাধ্য করেছে। কি করতে চান? তাদের জন্য বসবাসের স্থান এবং তাদের জন্য কর্মস্থল। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। এটা করতে অনেক টাকা লাগবে। আপনি এত টাকা কই পাবেন? আমি আঁচলের দিকে তাকিয়ে শুধু মুচকে একটা হাসি দিলাম। আঁচল শুধু আমার রহস্যময় হাসির দিকে চেয়ে থাকলো। হাসিটার মধ্যে গভীর রহস্যও দেখতে পেলাম। একটু পরে সে রহস্যটা বাদ দিয়ে শুধু হাসিটা নিয়ে ভাবতে লাগলো, এই ছেলে হাসি দিয়ে হাজারো মন ঘায়াল করতে পারবে, এটাই ভাবছিল আঁচল। একটু পরে যখন সূর্য উকি দিয়ে তাকালো, আঁচলও আমি বাসায় ফিরে আসলাম।
এসে দেখি অধরার আশে বসে টিভি দেখছে। তোমরা কখন উঠলে? একটু আগেই। আরশি আঁচলকে বলল। আপু ক্ষুধা পাইছে। আমিও আরশির সাথে বললাম, আমারও ক্ষুধা পাইছে। কিন্তু আঁচল আমার দিকে তাকিয়ে মুচকে আসলো বাচ্চাদের সাথে তাল দিতে দেখে। তোমরা টিভি দেখো, আমি রান্না করছি। সকালে খাওয়া শেষ করে আমি, আঁচল, অধরা আর আশিকে নিয়ে বাইরে গেলাম। সারাদিন ঘুরলাম। আসার আগে রাতের খাবার খেয়ে শপিং করে বাসায় আসলাম। আমি এর মাঝে একটা খাটও নিয়েছি, যেটাতে 4 জন একসাথে থাকতে পারবো। আরশি আর অধরা শুয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরির জন্য শরীর খুবই ক্লান্ত, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমাবেন না? এখন না, আপনি ঘুমান, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আঁচল আর কিছু বললো না। আমি চলে গেলাম। আমার পিছন পিছন আঁচলও ছাদে চলে আসলো। আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, আব্বু আম্মুর সাথে দেখা করি। হুম। আচ্ছা, আপনি কি আমার মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন? কেন? তাই জিজ্ঞেস করলাম। আমি যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করি, তবে কি আপনি সেটা মন থেকে মেনে নেবেন, নাকি স্বামীর জন্য মেনে নেবেন? মন থেকেও, আবার স্বামী হিসেবেও। কিন্তু এসব জানতে চাচ্ছেন কেন? আমি কিছু বললাম না। আসলে দিকে তাকিয়ে আঁচলের কাছে চলে আসলাম। আঁচলের এতটাই কাছে চলে আসলাম যে আঁচলের নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। আঁচলকে কিছুটা বিব্রত বোধ করতে দেখে আমি আবার সরে গেলাম। একটা প্রশ্ন সবসময় আমার মনে নাড়া দেয়, তবে কখনো আমি এর সঠিক মতো কোনো উত্তর পাইনি। খুব উৎসাহ নিয়ে আঁচল জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে, তবে সেটাকে দর্শন বলা হয়। আর সেই দর্শনের ফলে যে বাচ্চা হয় তাকে জারজ সন্তান বলা হয়। একটা মেয়ের যখন সুদীর্ঘ দিন একজন ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকার পর তাকে অন্য একটা ছেলের সাথে পরিবারকে জোর করে বিয়ে দেওয়া হয়, এরপর বিয়েতে স্বামী তার সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে, যেন সে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়ে করেছে, তখন তো সম্ভবত মেয়েটার ইচ্ছে থাকবে না শারীরিক সম্পর্ক করতে, তাই না? তাহলে তো মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে। তাহলে এটা কি দর্শন না? আর এই শারীরিক সম্পর্কের ফলে যে সন্তান পৃথিবীতে আসবে তাকে কি বলা হবে? আমার প্রশ্ন শুনে আসল থ হয়ে গেল। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে যেন কিছুই বের হচ্ছে না। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এর কোনো উত্তর আমার কাছে নেই। আমি জানি। একবার ভাবুন, প্রতি রাতে কতগুলো মেয়ে মুখ বুঝে নীরবে দর্শন হচ্ছে। অবশ্যই এটা পবিত্র দর্শন। পবিত্র দর্শন কথাটা শুনে আঁচল জিজ্ঞেস করলো, পবিত্র ধর্ষণ মানে? মানে বিয়েটা পবিত্র একটা বন্ধন, আর বিয়ের পরে যে দর্শনটা হচ্ছে এটা পবিত্র, তাই পবিত্র দর্শন। আর বিয়ের আগে দর্শনের ফলে আগত বাচ্চাকে সংস্কৃতিত গায়ে একটা অবৈধ সন্তান নামক প্রতিলিপি করে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর আসা বাচ্চাকে সেই প্রতিলিপনটা দেওয়া হয় না। তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মন থেকে মেনে নেবেন নাকি স্বামীর জন্য মেনে নেবেন। আপনি আমার স্বামী, তার জন্য স্বামী হিসেবে মেনে নিব। আর যেহেতু আপনাকে আমি ভালোবাসি, তাই মন থেকেও। কিন্তু তাদের শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো যোগসূত্র থাকে না, তাই জন্য সেটা পবিত্র দর্শন। মনে করুন একজোড়া প্রেম যুগল রুম ডেট করলো, এটা কিন্তু ইসলামের বিধানের বাহিরে। ইসলাম এটাকে সমর্থন করে না, কিন্তু তবুও কিন্তু এটাকে দর্শন বলা হয় না, কারণ সেখানে ভালোবাসা সংশ্লিষ্ট। তাই সেই শারীরিক সম্পর্ককে প্রেমের বহিঃপ্রকাশ বলা হয়। তো আপনার মতো কি হওয়া উচিত? প্রতিটি পুরুষকে প্রেমিক হওয়া উচিত। আগে তার বিয়ে করা বউটার মন ছুতে হবে, তারপরে শরীর। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি সবকিছু নিজের মতো করে ভাবলে তো আর হবে না। আমি মুচকি এসে বললাম, আমি সবকিছু আমার নিজের মতো করে ভাবি, এই জন্যই আমি এতটা সুখী। কারণ আমি কখনো ভাবি না সমাজ কি বলবে, কারণ আমি আমার রাজ্যের একমাত্র রাজা, আর রাজা কখনো কারো কথা শুনে চলে না। তাই আমি সেটাই করি যেটা আমার ভালো লাগে। আপনি কি এখন ঘুমাবেন? আমার প্রচুর ঘুম পেয়েছে। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি আর কিছুক্ষণ এখানে বসে থাকবো। আমি ছাদের এক কোনায় পড়ে থাকা দোলনায় গিয়ে বসে পড়লাম। আসল কি যেন ভেবে রুমে না গিয়ে আমার পাশে বসে পড়লো। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আসলের দিকে তাকিয়ে হাতটা সরিয়ে নিয়ে তাকে খুলে বসিয়ে বুকে জড়িয়ে ধরলাম। আপনার স্পর্শে আমার এমন লাগে কেন? কেমন? পুরো শরীর শিহরিত হয়ে ওঠে। আগেও তো অনেক পুরুষ আমাকে ছুঁয়েছে, কিন্তু এমন কখনো হয়নি। নারীর শরীর ছুঁলে কি পুরুষ হওয়া যায়? মানে? কিছু না, হয়তো আপনার অনুভূতির আমাকে স্পর্শের ভালোবাসার চিহ্ন খুঁজে পেয়েছে, তাই আপনার এমন মনে হচ্ছে। বাসার সামনের এই জমিটা একটা পোশাক কারখানা করব। কেন? আপনি তো বললেন যে যৌনকর্মীদের জন্য কিছু করতে চান, তাই তাদের কর্মস্থল তৈরি করব। কিন্তু এটার জন্য তো অনেক টাকার দরকার। হ্যাঁ, আমি তো বলিনি যে বললেই হয়ে যাবে। এত টাকা কোথায় পাবো?
সেটা নিয়ে আপনারা তো চিন্তা না করলেও চলবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন বলেন তো? আমি কোথায় জব করি সেটা জেনে কি করবেন? আমার জীবনে শুধু ভালোবাসাটারই অভাব। আপনি শুধু আমার এই অভাবটা পূরণ করে দিন। আপনার জন্য জীবন দিয়ে তো আমি এক মুহূর্ত ভাববো না। আঁচল আমার কথা শুনে হতবাক হয়ে গেছে। কি বলছে কিছুই যেন তার মাথায় যাচ্ছে না। সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আর কোনো প্রশ্ন না করে আমার কাঁধে মাথা দিল। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন? আমি এতটুকু বলে থেমে গেলাম আঁচলে কেন প্রশ্নটি শোনার জন্য। কিন্তু আঁচল কৃতিক কোনো প্রশ্ন আসলো না। আমি আঁচলের দিকে তাকিয়ে দেখি আঁচল ঘুমিয়ে পড়েছে। তাই আমি আর কোনো কথা না বলে আঁচলকে জড়িয়ে ধরেই বসে রইলাম। হালকা বাতাস বইছে। যদি এমন বাতাস আমার খুবই ভালো লাগে। আমি কখন এমন বাতাসে নিজেকে ভেজাতে মিস করি না। কিন্তু আঁচলে শীত করবে, তাই জন্য আঁচলকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। আঁচলকে এক পাশে শুয়ে দিয়ে অন্য পাশে আমি শুয়ে পড়লাম। মাঝে অধরা আর আরশি। সকালে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখি আরশি কান্না করছে আর অধরা তার কান্না বন্ধ করার চেষ্টা করছে। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার ছোট গিন্নির? অধরা বলল, আপু মারছি। সকাল সকাল পর কি হলো যে ও আরশিকে মারলো? তুমি কান্না করো না ছোট গিন্নি, আমি তোমার আপুকে আচ্ছা করে বকে দেবো। কে শোনে কার কথা? আরশি কেঁদেই যাচ্ছে। কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে চকলেট নিয়ে এসে আরশি আর অধরার হাতে দিলাম। এখন আরশি চুপ। আমি অধরাকে বললাম, তোমার আপু কোথায়? রান্নাঘরে। আচ্ছা তোমরা চকলেট খাও, আমি আসছি। আমি রান্নাঘরে দরজায় গিয়ে নক করলাম। আঁচল একবার তাকিয়ে বলল, ও আপনি? বলে আমি ভিতরে গেলাম। আঁচল রান্না করছে। আমার খুব ইচ্ছে করছে বউ রান্না করবে, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরবো। কিন্তু আর সে ইচ্ছে চাইলেই পূরণ করতে পারবো, অথচ সাহস পাচ্ছি না। নিজের মাঝে যে যুদ্ধ করতে লাগলাম। অতঃপর কি যেন ভেবে চোখ বন্ধ করে আঁচলে কোমর জড়িয়ে ধরলাম। আঁচলের সব কাজ নিমিষে বন্ধ হয়ে গেল। আঁচল মোটে এটার জন্য প্রস্তুত ছিল না। কিছু কি বলা উচিত আঁচলের, সে ভেবে পায় না। আঁচলের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে আমার হাতে পড়ল। আমি আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নিলাম। আপনি কান্না করছেন কেন? কই না তো। চোখে পানি নিয়ে আবার সে পানিকে লুকানোর মিথ্যা প্রচেষ্টা। কান্না করছেন কেন? আমার কপালে কি এত সুখ আছে? উপরওয়ালা কার কপালে কি লিখে রেখেছে সেটা তো আমরা কেউ জানি না। হুম। আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি চলে যাচ্ছি। আমি আঁচলের কোমর থেকে হাত সরিয়ে নিতেই আঁচল আমার হাত ধরে ফেললো। আমি কি আপনাকে যেতে বলছি? থাকতেও তো বলেননি। হুম। তো আমি কি থাকবো নাকি চলে যাব? লজ্জা মাখা মুখে বলল, থাকুন। আমি আঁচলকে জড়িয়ে ধরে আছি আর আঁচল রান্না করছে। হঠাৎই রান্নাঘরে অধরা চলে আসে। অধরা আসতেই আমি আঁচলকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়াই। আঁচল অধরাকে বলল, আরশি পানি চাচ্ছে, ও তোমার সাথে কথা বলবে না? আঁচল মুচকি এসে বলল, ও আচ্ছা, কতদিন? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো আপনার বিচার করতে এসেছি। অধরা পানি নিয়ে চলে গেল। আপনি আরশিকে মেরেছেন কেন? আপনার ফোনে কি বাজে হাল হয়েছে সেটা একবার দেখুন। আঁচল ফোনটা পাশে থেকে তুলে আমার দিকে বাড়িয়ে দেয়। খুবই বাজে অবস্থা করেছে, মনে হচ্ছে আছাড়ি দিয়েছে। কিভাবে হলো এটা? এটা দিয়ে খেলছো? পড়ে গিয়েই এই অবস্থা। এই জন্য মেরেছেন? এটা খেলার জিনিস না যে ওরা খেলবে। না, কই ফোন তো আবার আগের মতো হয়ে যায়নি। ফোন আবার আগের মতো হয় কিভাবে? ফোন যখন ভেঙে গেছে তখন ওকে মারলেন, তো আমি ভাবলাম মারার পর হয়তো ফোনটা আগের মতো হয়ে গেছে। মানে? ও তো ছোট বাচ্চা, ভুল হতেই পারে, তাই জন্য ওর উপর হাত তোলা ঠিক। আর মারার পরে যে ভুলটা ঠিক হয়ে যাবে এমনটাও তো না। যেটা ভুল একবার হয়ে যায় সেটা ভুল থেকে যায়। কিন্তু শাসন করতে হবে তো, নয়তো বিগড়ে যাবে। শাসন করলে বাচ্চারা সাধারণত বেশি বিগড়ে যায়। আর যদি বাচ্চাটা জেদি হয় তবে তো কোনো কথাই নেই। তবে তাদের যদি ভালো করে ভালোবাসা দিয়ে বোঝানো যায় তবে মনে হয় তারা বুঝবে। আর শাসন দিয়ে বোঝানো জিনিস ঠিক ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ শাসনের রেশ থাকে। তাড়াতাড়ি রান্না শেষ করুন। আজ আপনাকে আমার সম্পর্কে কিছু জিনিস জানাবো যেটা কেউ জানে না, আপনিও জানতেন না যদি আপনি আমার বউ না হতেন। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আমি আঁচলকে নিয়ে বের হলাম। এখন আমরা বিশাল একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছি। আঁচল বিল্ডিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো এলাকার বিখ্যাত ব্যবসায়ী আকবর সাহেবের অফিস। আপনি চিনেন তাকে? তাকে কে না চেনে? আর কি জানেন আপনি তার সম্পর্কে? তিনি স্ট্রোক করে মারা যান। তার একজন ছেলে আছে। ওনার মৃত্যুর পরে ওনার ছেলে ব্যবসা দেখাশোনা করেন। অনেক কিছু জানেন দেখি। তার ছেলেকে কখনো দেখেছেন? না। আসুন ভিতরে যাই। না, আমি ভিতরে যাব না। আমি বেশ কয়েকবার বললেও কিন্তু কিছুতে আঁচল যেতে রাজি হলো না। এক প্রকার জোর করে আমি আঁচলকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতেই সবাই আমাকে সালাম দিচ্ছে। এটা দেখে আঁচল খুবই অবাক হয়ে গেল।
একটু পরে যখন আমার পিয়ে আসলো তখন আঁচল নিজের মুখটা লুকানোর চেষ্টা করছে। আমি এটা লক্ষ্য করলাম। লোকটা যখন বলল, স্যার আপনি হঠাৎ অফিসে? আজ থেকে আমি আব্বুর কেবিনে বসবো, সব ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, এটা তো আমাদের জন্য খুবই ভালো সংবাদ। আবরার স্যারের অবর্তমানে আমরা তার সন্তানকে পুরো সময়ের জন্য পাচ্ছি। এ কথা শুনে আঁচল রীতিমতো শকড। লোকটা কি বলছে এসব? স্যার আপনার সাথে উনি কে? ও আমার স্ত্রী। আমি আঁচলকে পরিচয় করে দেওয়ার সময় লোকটা আঁচলকে দেখে ফেলে। আমি আঁচলকে বাসায় পাঠিয়ে দিয়ে আমার বাবার কেবিনে বসলাম। একটু পরে আমার বিয়ের রুমে আসলো। স্যার আসবো? আসুন। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তো। হ্যাঁ বলুন। ম্যাডামের সম্পর্কে সব খোঁজ নিয়ে তবে কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, কেন? না মানে উনি তো একজন। কি যৌনকর্মী এটাই বলতে চাচ্ছেন তো? না মানে হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন? আগে নিজের চরিত্র ঠিক করুন। আর হ্যাঁ, আমি সবকিছু জেনেই বিয়ে করেছি। পরবর্তী কোনোদিন আমার বউ নিয়ে কিছু বলতে আসবে না। তার অতীতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বর্তমান আর ভবিষ্যৎ, বুঝেছেন? মাথা নিচু করেই বলল, আপনি আসুন। লোকটা চলে গেল। আমি এখন বুঝতে পারলাম আঁচল কেন ভিতরে আসতে চায়নি। সেদিন অফিস শেষ করে একতরা ফুল আর কিছু চকলেট নিয়ে বাসায় গেলাম। পিচ্চিরা খেয়ে ঘুমিয়ে গেছে। বাসায় কোথাও আঁচল নেই। সাদিকে দিকে আঁচল দাঁড়িয়েছে। পিছন দিকে আঁচলকে জড়িয়ে ধরতে আঁচল থমকে ওঠে। মুখ ফিরে তাকাতেই আমি আঁচলের চোখে পানি দেখলাম। কান্না করছেন কেন? আজ আমার জন্য আপনাকে আপনার কলিংয়ের সামনে। আমি কি আপনাকে সেটা নিয়ে কিছু বলেছি? না, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমি সবকিছু জেনে আপনাকে বিয়ে করেছি। আপনি আবরার সাহেবের ছেলে বলেননি তো? কেন? যখন খুব ছোট ছিলাম তখন আম্মু মারা যায়। এরপর থেকে ভালোবাসা জিনিসটা কি সেটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আব্বু সবসময় বাইরে থাকতো। তখন দেখেছি সবাই শুধু আমার টাকার জন্য আমার কাছে আসতো, কেউ ভালোবাসার জন্য কাছে আসেনি। যখন বুঝতে শিখলাম তখন আব্বুকে বলে দেশের বাইরে গিয়ে কিছুদিন থেকে এসে সোজা এই বাসায় উঠি। তখন থেকে কেউ জানে না আমি কে। যখন দরকার পড়তো তখন বাবার সাথে দেখা করতাম, শুধু অফিসের মানুষগুলোই জানে। এরপর প্রথম প্রেমে পড়লাম। ভাবলাম সে হয়তো আমায় ভালোবেসে আগলে রাখবে, কিন্তু না, সেও টাকার খোঁজেই ছিল। এরপর বাবা মারা যায়। এরপর আপনার সাথে দেখা, তারপর বিয়ে। তো নিজেকে হাইড করার কারণটা কি? আমি এমন একজনকে নিজের জীবনের সাথে জড়াতে চেয়েছিলাম যে টাকা কেনা আমায় ভালোবাসবে। আমায় ছুঁড়ে ফেলে দিবেন না তো? কেন? বড়লোক মানুষ তো এটাই করে, প্রয়োজন শেষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যদি তাই হতো তবে তোমায় টাকা দিয়ে নিয়ে আসতাম, বিয়ে করে নয়। এখন থেকে মাথা নিচু করে নয়, উঁচু করে চলবেন। আর হ্যাঁ, আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। কেন জানি না আপনার স্পর্শে আমার কোমর প্রাণ খুঁজে পাই। তাই জন্য আপনাকে আমার ভালো লাগে। আর ভালো লাগে জন্যই ভালোবাসি। ভালোবাসাকে ভালোবাসতে আমার ভালো লাগে। আমার কথাটা শেষ হতেই আঁচল আমাকে জড়িয়ে ধরলো। এই জন্য এক বুক প্রশান্তি। দুটো ঢেউ কিনারা খুঁজে পেল। এভাবে চলুক আমাদের আগামীর পথ চলা। সুখে যেন থাকতে পারি। আর সুখে থাকুক সব ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ। ছিলাম না, সাথে এসে দুই হাত মিলে দাঁড়ালাম। মুক্ত বিহঙ্গ। যদি উঠতে পারতাম তবে এক পলকে এই মৃত শহরের এ পাশ থেকে অন্য পাশে ছুঁয়ে আসতাম। অনেকদিন বুক ডাউন দেওয়া হয় না, আজ দেখি কয়টা দিতে পারি। কিন্তু না, 3 বার দেওয়ার পর ওখানেই শুয়ে পড়লাম। এগুলো প্রতিদিন অনুশীলনের ব্যাপার, হঠাৎ হবে না। আপনার চা। কথাটা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। পিছনে তাকে দেখে আঁচল চা হাতে দাঁড়িয়েছে। আপনি কখন উঠলেন? যখন আপনি উঠেছেন। ও, সকালে পরিবেশটা সুন্দর না? চলো না হেঁটে আসি একটু। আমি কথাটা বলে আঁচলের মুখের দিকে তাকিয়েছি তার অভয় পাওয়ার জন্য। আঁচল মুচকে এসে বলল, আচ্ছা চলুন। ব্যস্ত শহর ঘুমের কোলে। রাস্তায় কুকুরটিও তার পরিবার নিয়ে করে শুয়ে আছে। মাঝে মাঝে 2-1 মানুষের দেখা মিলেছে। তারা হয়তো তাদের মতো হঠাৎ ভোরের সাথী, নয়তো বহুমুখী রোগ গ্রহণকারী। শেষ কলেজ জীবন এভাবে ভোরের রাস্তা দিয়ে হেঁটেছি। আমি কথাটা বলে আঁচলের দিকে তাকালাম। এরপর আর কখনো হাঁটেননি? না, কলেজ জীবন একটা মেয়ের পিছন পিছন আসতাম, তাই ভোরে উঠে তার পিছু নিতাম। তখন সে প্রাইভেটে যেত। কথাটা শুনে আঁচলে কেমন যেন একটু খারাপ লাগছে।
আমি কেন অন্য মেয়ের পিছনে পিছনে যাব? আসলে মেয়ে জাতি, দুঃখিত, মেয়ে জাতি না, ভালোবাসা জিনিসটাই এমন, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে তাকে অন্য কারোর সাথে সহ্য করা অসম্ভব, সেটা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। অনিশ্চয় শর্তেও আঁচল জিজ্ঞেস করলো, মেয়েটার সাথে প্রেমও হয়ে যায়। ওটা ছিল আমার জীবনের প্রথম আর শেষ প্রেম। এরপর তো আপনাকে বিয়ে করলাম। ছাড়াছাড়ি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম কখনো ওটা ভেবে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবা না, যে তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। ততদিন পর্যন্ত ভালোবাসবা যতদিন তোমার মনে আমার জন্য ভালোবাসা থাকবে। আর যদি কখনো তোমার জীবনে অন্য কেউ আসে তবে তুমি প্রথম আমায় জানাবে। তারপর? তারপর একদিন সে বলল তার আমার সাথে থাকা সম্ভব নয়, সে অন্য কাউকে ভালোবাসে। আপনি তাকে আটকাননি? না, কেন? কারণ জোর করে আটকালে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি ব্যর্থ ছিলাম, তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিতে পারিনি, তাই জন্য হয়তো সে অন্য কারো ভালোবাসার মায়ে জড়িয়েছে। ও, তবে সে আমায় ছেড়ে গেছে এটাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সে টাকার জন্য আমায় ছেড়ে গেছে এটাতে আমার খুব কষ্ট হয়। সে যদি ভালোবাসার জন্য আমায় ছেড়ে যেত তবে আমি হাসি মুখে তাকে আজও স্মরণ করতাম। ও, তাহলে এটা আপনার প্রাক্তনের প্রতিযোগিতা? হুম, অভিযোগ না, এটা অভিমান বলতে পারেন। ভালোবাসা অভিযোগ বলতে কিচ্ছু হয় না, যা হয় সেটা অভিমান আর অনুভব। আর যদি অভিযোগ থাকে তবে সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন? প্রিয় মানুষটার উপর তো অভিযোগ থাকতেই পারে। না, পারে না, অভিযোগ কেবল অপরাধীর উপরেই থাকে। হুম, আচ্ছা, আমার কথা বাদ দিন, আপনার স্বপ্ন কি? আমার কোনো স্বপ্ন নেই, তবে যদি কখনো সুযোগ পাই তাহলে পতিতাদের জন্য কিছু করার চেষ্টা করব, যাদেরকে সমাজ পতিতা হতে বাধ্য করেছে। কি করতে চান? তাদের জন্য বসবাসের স্থান এবং তাদের জন্য কর্মস্থল। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। এটা করতে অনেক টাকা লাগবে। আপনি এত টাকা কই পাবেন? আমি আঁচলের দিকে তাকিয়ে শুধু মুচকে একটা হাসি দিলাম। আঁচল শুধু আমার রহস্যময় হাসির দিকে চেয়ে থাকলো। হাসিটার মধ্যে গভীর রহস্যও দেখতে পেলাম। একটু পরে সে রহস্যটা বাদ দিয়ে শুধু হাসিটা নিয়ে ভাবতে লাগলো, এই ছেলে হাসি দিয়ে হাজারো মন ঘায়াল করতে পারবে, এটাই ভাবছিল আঁচল। একটু পরে যখন সূর্য উকি দিয়ে তাকালো, আঁচলও আমি বাসায় ফিরে আসলাম। এসে দেখি অধরার আশে বসে টিভি দেখছে। তোমরা কখন উঠলে? একটু আগেই। আর সে আঁচলকে বলল, আপু ক্ষুধা পাইছে। আমিও আশির সাথে বললাম, আমারও ক্ষুধা পাইছে। কিন্তু আঁচল আমার দিকে তাকিয়ে মুচকে আসলো, বাচ্চাদের সাথে তাল দিতে দেখে। তোমরা টিভি দেখো, আমি রান্না করছি। সকালে খাওয়া শেষ করে আমি, আঁচল, অধরা আর আশি কিনে বাইরে গেলাম। সারাদিন ঘুরলাম। আসার আগে রাতের খাবার খেয়ে শপিং করে বাসায় আসলাম। আমি এর মাঝে একটা খাটও নিয়েছি যেটাতে চারজন একসাথে থাকতে পারবো। আর সে আর অধরা শুয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরির জন্য শরীর খুবই ক্লান্ত, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমাবেন না? এখন না, আপনি ঘুমান, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আঁচল আর কিছু বললো না, আমি চলে গেলাম। আমার পিছন পিছন আঁচলও ছাদে চলে আসলো। আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, আব্বু আম্মুর সাথে দেখা করি। হুম। আচ্ছা, আপনি কি আমার মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন? কেন? তাই জিজ্ঞেস করলাম। আমি যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করি তবে কি আপনি সেটা মন থেকে মেনে নেবেন, নাকি স্বামীর জন্য মেনে নেবেন? মন থেকেও, আবার স্বামী হিসেবেও। কিন্তু এসব জানতে চাচ্ছেন কেন? আমি কিছু বললাম না। আসলে দিকে তাকিয়ে আসলে কাছে চলে আসলাম। আসলে এতটাই কাছে চলে আসলাম যে আঁচলের নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। আসলকে কিছুটা বিব্রত বোধ করতে দেখে আমি আবার সরে গেলাম। একটা প্রশ্ন সবসময় আমার মনে নাড়া দেয়, তবে কখনো আমি এর সঠিক মতো কোনো উত্তর পাইনি। খুব উৎসাহ নিয়ে আঁচল জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে তবে সেটাকে দর্শন বলা হয়। আর সেই দর্শনের ফলে যে বাচ্চা হয় তাকে জারজ সন্তান বলা হয়। একটা মেয়ের যখন সুদীর্ঘ দিন একজন ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকার পর তাকে অন্য একটা ছেলের সাথে পরিবারকে জোর করে বিয়ে দেওয়া হয়, এরপর বিয়েতে স্বামী তার সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে, যেন সে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়ে করেছে, তখন তো সম্ভবত মেয়েটার ইচ্ছে থাকবে না শারীরিক সম্পর্ক করতে, তাই না? তাহলে তো মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে। তাহলে এটা কি দর্শন না? আর এই শারীরিক সম্পর্কের ফলে যে সন্তান পৃথিবীতে আসবে তাকে কি বলা হবে? আমার প্রশ্ন শুনে আসল থ হয়ে গেল। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে যেন কিছুই বের হচ্ছে না। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এর কোনো উত্তর আমার কাছে নেই। আমি জানি। একবার ভাবুন, প্রতি রাতে কতগুলো মেয়ে মুখ বুঝে নীরবে দর্শন হচ্ছে। অবশ্যই এটা পবিত্র দর্শন। পবিত্র দর্শন কথাটা শুনে আঁচল জিজ্ঞেস করলো, পবিত্র ধর্ষণ মানে? মানে বিয়েটা পবিত্র একটা বন্ধন,
আর বিয়ের পরে যে দর্শনটা হচ্ছে এটা পবিত্র, তাই পবিত্র দর্শন। আর বিয়ের আগে দর্শনের ফলে আগত বাচ্চাকে সংস্কৃতিত গায়ে একটা অবৈধ সন্তান নামক প্রতিলিপি করে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর আসা বাচ্চাকে সেই প্রতিলিপনটা দেওয়া হয় না। তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মন থেকে মেনে নেবেন নাকি স্বামীর জন্য মেনে নেবেন। আপনি আমার স্বামী, তার জন্য স্বামী হিসেবে মেনে নিব। আর যেহেতু আপনাকে আমি ভালোবাসি, তাই মন থেকেও। কিন্তু তাদের শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো যোগসূত্র থাকে না, তাই জন্য সেটা পবিত্র দর্শন। মনে করুন একজোড়া প্রেম যুগল রুম ডেট করলো, এটা কিন্তু ইসলামের বিধানের বাহিরে। ইসলাম এটাকে সমর্থন করে না, কিন্তু তবুও কিন্তু এটাকে দর্শন বলা হয় না, কারণ সেখানে ভালোবাসা সংশ্লিষ্ট। তাই সেই শারীরিক সম্পর্ককে প্রেমের বহিঃপ্রকাশ বলা হয়। তো আপনার মতো কি হওয়া উচিত? প্রতিটি পুরুষকে প্রেমিক হওয়া উচিত। আগে তার বিয়ে করা বউটার মন ছুতে হবে, তারপরেই শরীর। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি সবকিছু নিজের মতো করে ভাবলে তো আর হবে না। আমি মুচকিসে বললাম, আমি সবকিছু আমার নিজের মতো করে ভাবি, এই জন্যই আমি এতটা সুখী। কারণ আমি কখনো ভাবি না সমাজ কি বলবে, কারণ আমি আমার রাজ্যের একমাত্র রাজা, আর রাজা কখনো কারো কথা শুনে চলে না। তাই আমি সেটাই করি যেটা আমার ভালো লাগে। আপনি কি এখন ঘুমাবেন? আমার প্রচুর ঘুম পেয়েছে। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি আর কিছুক্ষণ এখানে বসে থাকবো। আমি ছাদের এক কোনায় পড়ে থাকা দোলনায় গিয়ে বসে পড়লাম। আসল কি যেন ভেবে রুমে না গিয়ে আমার পাশে বসে পড়লো। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আসলের দিকে তাকিয়ে হাতটা সরিয়ে নিয়ে তাকে খুলে বসিয়ে বুকে জড়িয়ে ধরলাম। আপনার স্পর্শে আমার এমন লাগে কেন? কেমন? পুরো শরীর শিহরিত হয়ে ওঠে। আগেও তো অনেক পুরুষ আমাকে ছুঁয়েছে, কিন্তু এমন কখনো হয়নি। নারীর শরীর ছুঁলে কি পুরুষ হওয়া যায়? মানে? কিছু না, হয়তো আপনার অনুভূতির আমাকে স্পর্শের ভালোবাসার চিহ্ন খুঁজে পেয়েছে, তাই আপনার এমন মনে হচ্ছে। বাসার সামনের এই জমিটা একটা পোশাক কারখানা করব। কেন? আপনি তো বললেন যে যৌনকর্মীদের জন্য কিছু করতে চান, তাই তাদের কর্মস্থল তৈরি করব। কিন্তু এটার জন্য তো অনেক টাকার দরকার। হ্যাঁ, আমি তো বলিনি যে বললেই হয়ে যাবে। এত টাকা কোথায় পাবো? সেটা নিয়ে আপনারা তো চিন্তা না করলেও চলবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন বলেন তো? আমি কোথায় জব করি সেটা জেনে কি করবেন? আমার জীবনে শুধু ভালোবাসাটারই অভাব। আপনি শুধু আমার এই অভাবটা পূরণ করে দিন, আপনার জন্য জীবন দিয়ে তো আমি এক মুহূর্ত ভাববো না। আঁচল আমার কথা শুনে হতবাক হয়ে গেছে। কি বলছে কিছুই যেন তার মাথায় যাচ্ছে না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আর কোনো প্রশ্ন না করে আমার কাঁধে মাথা দিল। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন? আমি এতটুকু বলে থেমে গেলাম আঁচলে কেন প্রশ্নটি শোনার জন্য, কিন্তু আঁচল কৃতে কোনো প্রশ্ন আসলো না। আমি আঁচলের দিকে তাকে দেখি আঁচল ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর কোনো কথা না বলে আঁচলকে জড়িয়ে ধরেই বসে রইলাম। হালকা বাতাস বইছে, যদি এমন বাতাস আমার খুবই ভালো লাগে। আমি কখন এমন বাতাসে নিজেকে ভেজাতে মিস করি না, কিন্তু আঁচলে শীত করবে তাই জন্য আঁচলকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। আঁচলকে এক পাশে শুয়ে দিয়ে অন্য পাশে আমি শুয়ে পড়লাম। মাঝে অধরা আর আরশি। সকালে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখি আরশি কান্না করছে, আর অধরা তার কান্না বন্ধ করার চেষ্টা করছে। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার ছোট গিন্নির? অধরা বলল, আপু মারছে। সকাল সকাল পর কি হলো যে ও আরশিকে মারলো? তুমি কান্না করো না ছোট গিন্নি, আমি তোমার আপুকে আচ্ছা করে বকে দেবো। কে শোনে কার কথা? আরশি কেঁদেই যাচ্ছে। কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে চকলেট নিয়ে এসে আরশি আর অধরা হাতে দিলাম। এখন আরশি চুপ। আমি অধরাকে বললাম, তোমার আপু কোথায়? রান্নাঘরে। আচ্ছা তোমরা চকলেট খাও, আমি আসছি। আমি রান্না করে দরজায় গিয়ে নক করলাম। আঁচল একবার তাকিয়ে বলল, ও আপনি? বলে আমি ভিতরে গেলাম। আঁচল রান্না করছে। আমার খুব ইচ্ছে করছে বউ রান্না করবে, আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরবো, কিন্তু আর সে ইচ্ছে চাইলেই পূরণ করতে পারবো, অথচ সাহস পাচ্ছি না। নিজের মাঝে যে যুদ্ধ করতে লাগলাম। অতঃপর কি যেন ভেবে চোখ বন্ধ করে আঁচলের কোমর জড়িয়ে ধরলাম। আঁচলের সব কাজ নিমিষে বন্ধ হয়ে গেল। আঁচল মোটে এটার জন্য প্রস্তুত ছিল না। কিছু কি বলা উচিত আঁচলের, সে ভেবে পায় না। আঁচলের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে আমার হাতে পড়ল। আমি আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নিলাম। আপনি কান্না করছেন কেন? কই না তো। চোখে পানি নিয়ে আবার সে পানিকে লুকানোর মিথ্যা প্রচেষ্টা। কান্না করছেন কেন? আমার কপালে কি এত সুখ আছে? উপরওয়ালা কার কপালে কি লিখে রেখেছে সেটা তো আমরা কেউ জানি না। আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি চলে যাচ্ছি। আমি আঁচলের কোমর থেকে হাত সরিয়ে নিতেই আঁচল আমার হাত ধরে ফেললো। আমি কি আপনাকে যেতে বলছি? থাকতেও তো বলেননি। তো আমি কি থাকবো নাকি চলে যাব? লজ্জা মাখা মুখে বলল, থাকুন। আমি আঁচলকে জড়িয়ে ধরে আছি আর আঁচল রান্না করছে।
হঠাৎই রান্নাঘরে অধরা চলে আসে। অধরা আসতেই আমি আঁচলকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়াই। আঁচল অধরাকে বলল, আরশি পানি চাচ্ছে, ও তোমার সাথে কথা বলবে না? আঁচল মুচকি এসে বলল, ও আচ্ছা, কতদিন? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো আপনার বিচার করতে এসেছি। অধরা পানি নিয়ে চলে গেল। আপনি আরশিকে মেরেছেন কেন? আপনার ফোনে কি বাজে হাল হয়েছে সেটা একবার দেখুন। আঁচল ফোনটা পাশে থেকে তুলে আমার দিকে বাড়িয়ে দেয়। খুবই বাজে অবস্থা করেছে, মনে হচ্ছে আছাড়ি দিয়েছে। কিভাবে হলো এটা? এটা দিয়ে খেলছো, পড়ে গিয়েই এই অবস্থা। এই জন্যই মেরেছেন? এটা খেলার জিনিস না যে ওরা খেলবে। না, কই, ফোন তো আবার আগের মতো হয়ে যায়নি। ফোন আবার আগের মতো হয় কিভাবে? ফোন যখন ভেঙে গেছে তখন ওকে মারলেন, তো আমি ভাবলাম মারার পরে হয়তো ফোনটা আগের মতো হয়ে গেছে। মানে? ও তো ছোট বাচ্চা, ভুল হতেই পারে, তাই জন্য ওর উপর হাত তোলা ঠিক। আর মারার পরে যে ভুলটা ঠিক হয়ে যাবে এমনটা তো না। যেটা ভুল একবার হয়ে যায় সেটা ভুল থেকে যায়। কিন্তু শাসন করতে হবে তো, নয়তো বিগড়ে যাবে। শাসন করলে বাচ্চারা সাধারণত বেশি বিগড়ে যায়। আর যদি বাচ্চাটা জেদি হয় তবে তো কোনো কথাই নেই। তবে তাদের যদি ভালো করে ভালোবাসা দিয়ে বোঝানো যায় তবে মনে হয় তারা বুঝবে। আর শাসন দিয়ে বোঝানো জিনিস ঠিক ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ শাসনের রেশ থাকে। তাড়াতাড়ি রান্না শেষ করুন। আজ আপনাকে আমার সম্পর্কে কিছু জিনিস জানাবো যেটা কেউ জানে না, আপনিও জানতেন না যদি আপনি আমার বউ না হতেন। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আমি আঁচলকে নিয়ে বের হলাম। এখন আমরা বিশাল একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছি। আঁচল বিল্ডিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো এলাকার বিখ্যাত ব্যবসায়ী আকবর সাহেবের অফিস। আপনি চিনেন তাকে? তাকে কে না চেনে? আর কি জানেন আপনি তার সম্পর্কে? তিনি স্ট্রোক করে মারা যান। তার একজন ছেলে আছে। ওনার মৃত্যুর পরে ওনার ছেলে ব্যবসা দেখাশোনা করেন। অনেক কিছু জানেন দেখি। তার ছেলেকে কখনো দেখেছেন? না। আসুন ভিতরে যাই। না, আমি ভিতরে যাব না। আমি বেশ কয়েকবার বললেও কিন্তু কিছুতে আঁচল যেতে রাজি হলো না। এক প্রকার জোর করে আমি আঁচলকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতেই সবাই আমাকে সালাম দিচ্ছে। এটা দেখে আঁচল খুবই অবাক হয়ে গেল। একটু পরে যখন আমার পিয়ে আসলো তখন আঁচল নিজের মুখটা লুকানোর চেষ্টা করছে। আমি এটা লক্ষ্য করলাম। লোকটা যখন বলল, স্যার আপনি হঠাৎ অফিসে? আজ থেকে আমি আব্বুর কেবিনে বসবো, সব ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, এটা তো আমাদের জন্য খুবই ভালো সংবাদ। আবরার স্যারের অবর্তমানে আমরা তার সন্তানকে পুরো সময়ের জন্য পাচ্ছি। এ কথা শুনে আঁচল রীতিমতো শকড। লোকটা কি বলছে এসব? স্যার আপনার সাথে উনি কে? ও আমার স্ত্রী। আমি আঁচলকে পরিচয় করে দেওয়ার সময় লোকটা আঁচলকে দেখে ফেলে। আমি আঁচলকে বাসায় পাঠিয়ে দিয়ে আমার বাবার কেবিনে বসলাম। একটু পরে আমার পিয়ে রুমে আসলো। স্যার আসবো? আসুন। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তো। হ্যাঁ বলুন। ম্যাডামের সম্পর্কে সব খোঁজ নিয়ে তবে কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, কেন? না মানে উনি তো একজন। কি যৌনকর্মী এটাই বলতে চাচ্ছেন তো? না মানে হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন? আগে নিজের চরিত্র ঠিক করুন। আর হ্যাঁ, আমি সব কিছু জেনেই বিয়ে করেছি। পরবর্তী কোনোদিন আমার বউ নিয়ে কিছু বলতে আসবেন না। তার অতীতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বর্তমান আর ভবিষ্যৎ, বুঝেছেন? মাথা নিচু করেই বলল, আপনি আসুন। লোকটা চলে গেল। আমি এখন বুঝতে পারলাম আঁচল কেন ভিতরে আসতে চাইনি। সেদিন অফিস শেষ করে একতরা ফুল আর কিছু চকলেট নিয়ে বাসায় গেলাম। পিচ্চিরা খেয়ে ঘুমিয়ে গেছে। বাসায় কোথাও আঁচল নেই। চাঁদিকে দিকে আঁচল দাঁড়িয়েছে। পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরতে আঁচল থমকে ওঠে। মুখ ফিরে তাকাতেই আমি আঁচলের চোখে পানি দেখলাম। কান্না করছেন কেন? আজ আমার জন্য আপনাকে আপনার কলিংয়ের সামনে। আমি কি আপনাকে সেটা নিয়ে কিছু বলেছি? না, কিন্তু। কোনো কিন্তু নয়। আর আমি সব কিছু জেনে আপনাকে বিয়ে করেছি। আপনি আবরার সাহেবের ছেলে বলেননি তো, কেন? যখন খুব ছোট ছিলাম তখন আম্মু মারা যায়। এরপর থেকে ভালোবাসা জিনিসটা কি সেটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আব্বু সবসময় বাইরে থাকতো। তখন দেখেছি সবাই শুধু আমার টাকার জন্য আমার কাছে আসতো, কেউ ভালোবাসার জন্য কাছে আসেনি। যখন বুঝতে শিখলাম তখন আব্বুকে বলে দেশের বাইরে গিয়ে কিছুদিন থেকে এসে সোজা এই বাসায় উঠি। তখন থেকে কেউ জানে না আমি কে। যখন দরকার পড়তো তখন বাবার সাথে দেখা করতাম, শুধু অফিসের মানুষগুলোই জানে। এরপর প্রথম প্রেমে পড়লাম। ভাবলাম সে হয়তো আমায় ভালোবেসে আগলে রাখবে, কিন্তু না, সেও টাকার খোঁজেই ছিল। এরপর বাবা মারা যায়। এরপর আপনার সাথে দেখা, তারপর বিয়ে।
তো নিজেকে হাইড করার কারণটা কি? আমি এমন একজনকে নিজের জীবনের সাথে জড়াতে চেয়েছিলাম যে টাকা কেনা আমায় ভালোবাসবে। আমায় ছুঁড়ে ফেলে দিবেন না তো? কেন? বড়লোক মানুষ তো এটাই করে, প্রয়োজন শেষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যদি তাই হতো তবে তোমায় টাকা দিয়ে নিয়ে আসতাম, বিয়ে করে নয়। এখন থেকে মাথা নিচু করে নয়, উঁচু করে চলবেন। আর হ্যাঁ, আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। কেন জানি না, আপনার স্পর্শে আমার কোমল প্রাণ খুঁজে পাই। তাই জন্য আপনাকে আমার ভালো লাগে, আর ভালো লাগে জন্যই ভালোবাসি। ভালোবাসাকে ভালোবাসতে আমার ভালো লাগে। আমার কথাটা শেষ হতেই আঁচল আমাকে জড়িয়ে ধরল। এই জন্য এক বুক প্রশান্তি, দুটো ঢেউ কিনারা খুঁজে পেল। এভাবে চলুক আমাদের আগামীর পথ চলা। সুখে যেন থাকতে পারি, আর সুখে থাকুক সব ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।